এই হচ্ছে আমাদের জিওটেক 2 স্ট্রেংথ এবং সেটেলমেন্ট নিয়ে। সেটেলমেন্টের মধ্যে বিয়ারিং ক্যাপাসিটি, পাইল ক্যাপাসিটি অথবা ল্যাটারাল আর্থ প্রেসার, ধরেন ল্যাটারাল ক্যাপাসিটি, সেইগুলা নিয়েও আলোচনা হবে। এবং সেটেলমেন্টের মধ্যে কি মেইনলি কনসলিডেশন নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আর কম্প্রেসিবিলিটি যেটা, এই টপিকটা আপনার বেশি আলোচনা হবে। অলরেডি আপনাদের ট্রান্সপোর্টেশনের ক্লাস হয়ে গেছে, সেইখানে আপনাদের আলোচনা হবে যে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, এই টপিকগুলো। হ্যাঁ, তো আমরা আজকে শুরু করি। 8টা 10 থেকে শুরু করবো বলেছিলাম। তো আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে, ও আচ্ছা, এই তার আগে শুরু করার আগে আমাদের কি কি বই টই এটার সাথে রিলেভেন্ট পড়তে হবে সেগুলো একটু বলে দিই। 1 নাম্বার লাগবে হচ্ছে আমাদের বিএম দাসের, আগের দিনও বলেছিলাম বিএম দাসের 2টা বই, একটা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, যেটা আজকের জন্য বেশি লাগবে, আরেকটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এই দুইটা জিনিস এই দুইটা বই আমাদের বেশি প্রয়োজন হবে। আর আজকের ক্লাসের জন্য আমার ইন্ডিয়ান রাইটারদের বই খুব একটা প্রয়োজন হবে না। তার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের সাথে আইএস কোডের খুব একটা মিল পাওয়া যায় না। হ্যাঁ, আইএস কোডের আমাদের সাথে মিল পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। তো সয়েলের ক্ষেত্রে যদিও কিছু মিল আছে, যেমন কার্যাকি বিয়ারিং ক্যাপাসিটি বা পাইল ক্যাপাসিটি, এই টপিক গুলা, কিন্তু বাকি মোটামুটি টপিক গুলা আমাদের বিএম দাস পড়লেই কভার আপ হয়ে যাবে। হ্যাঁ, আর বারবার একটা কথা বলছি যে মানে এটা হচ্ছে আমার এক সিনিয়রের কাছ থেকে, এই যে ধরেন আমরা আপনাদেরকে যে নোটটা দিলাম, এই নোটটা কিন্তু আসলে একটা বেসিক গাইডলাইন। এইটা থেকে আপনি কি হবে, 60 to 70% আপনার কভার আপ হবে। কারণ হচ্ছে এই টপিক গুলা আমরা মোটামুটি চেষ্টা করেছি যত বেশি সংখ্যক কমন টপিক গুলা কভার করা যায়। তারপরে কি আরো 10 থেকে 20% হচ্ছে রেগুলার টপিক আসবে, আর 10% হচ্ছে আপনার একদম নতুন টপিক, যেগুলা এর আগে কখনো আসে না, এরকম আসার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা এইগুলা মানে এইভাবে করে প্রিপারেশন নিব। তো যেটা করতে হবে যে এই শীটগুলো প্রথমে পড়বেন, শীটগুলা কভার করে ফেলে, এবং দেখবেন যে আমাদের পেজে এবং ওয়েবসাইটে কিন্তু লেটেস্ট কোশ্চেন গুলার সলভ আপলোড করা হয়। সেই কোশ্চেন গুলা আপনারা খাতায় লিখে নিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন, একসাথে করে রাখবেন এই নোটগুলোর সাথে। হ্যাঁ, করে এইটা আরেকটু আপনাকে এনরিচ করবে, এবং কোশ্চেন কি কি আসছে এইটা কিন্তু একটা আপনাদের নোট ডাউন করতে হবে। তা না হইলে যেটা হবে যে এত হিউজ সিলেবাস কভার করা সম্ভব হয় না। তারপরে যখন এইগুলা মোটামুটি কভার হয়ে যাবে এবং এই জিনিসগুলো যখন বুঝতে পারবে না, তখন বইয়ের শরণাপন্ন হইতে হবে। কারণ বইয়ে অনেক ডিটেলসে আছে। তারপরে হচ্ছে এনপিটিইএল, এটা হচ্ছে ইন্ডিয়ান আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটির লেকচার নোটগুলো দেখতে পারেন। এগুলা অ্যাভেলেবল নেটে পাওয়া যায়, রিলেভেন্ট টপিক দিয়ে সার্চ দিলেই পাবেন। আর হচ্ছে গুগল বা ইউটিউবের ভিডিও তো আছেই। তো এইভাবে করে আপনারা করবেন। আসলে আমাদের যে বইটা আছে ওইটা আপনাদেরকে একটা গাইড দিবে। আর আমরা যে ক্লাস নিচ্ছি, যে আমরা চেষ্টা করি, মানে আমাদের যারা ইনস্ট্রাক্টর আছেন তাদের এক একজনের এক এক অ্যাপ্রোচ, কিন্তু আমরা চেষ্টা করি যেন আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ার থাকে ভিশনটা সামনে। হ্যাঁ, তো আমরা এখন ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার জন্য আমরা আজকের ফার্স্ট টপিক হচ্ছে কম্প্রেসিবিলিটি এন্ড কনসলিডেশন। কম্প্রেসিবিলিটি এন্ড কনসলিডেশন এই জিনিসটা হচ্ছে মূলত দুইটা জিনিস এর সাথে জড়িত। একটা হচ্ছে কম্প্যাকশন, আরেকটা হচ্ছে কনসলিডেশন। আমরা আগের দিন ফেজ ডায়াগ্রাম পড়েছিলাম। ফেজ ডায়াগ্রাম কি, একটা সয়েলের ভিতরে আসলে তিনটা জিনিস থাকে, সয়েল থাকে, ওয়াটার থাকে, এয়ার থাকে। এখন যেটা হয় যে আমরা যদি কোনো মেকানিক্যাল 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 মানে নট নেসেসারিলি যে মেশিন, সেটা না, কোনোভাবে আমরা সয়েলের উপর প্রেসার প্রয়োগ করলে কি হবে, সয়েলের পোরের ভিতর যে বাতাসগুলা থাকে সেগুলা বের হয়ে যায়।
এই যে আমরা একটা সয়েলের মধ্যে প্রেসার প্রয়োগ করে, যেটাকে থিওরিটিক্যালি বলা হয়েছে কোনো মেকানিক্যাল উপায়ে, সেটা মেশিনও হতে পারে অথবা হ্যান্ড হেল্ড কোনো হয়, যেটাকে বাংলায় আমরা বলি দুরমুজ করা। এইভাবে বা যারা আমরা রাস্তা দেখেছি, রাস্তা কনস্ট্রাকশন, রোলার যায় যে, সেটা কিন্তু এক ধরনের কম্প্যাকশন দেয়। তো এই জিনিসটাকে, বাতাস বের হয়ে যাওয়াটাকে আমরা বলি কম্প্যাকশন। আর কনসলিডেশন, এটা হচ্ছে কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। কম্প্যাকশন একটা আর্টিফিশিয়াল প্রসেস, আর কনসলিডেশন হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেসটা কি? ন্যাচারাল প্রসেস হচ্ছে যে, আমরা যদি কোনো একটা সয়েল রেখে দেই, মানে কোন একটা নির্দিষ্ট জায়গায়, সেটা হচ্ছে ধীরে ধীরে কি হতে পারে, বিভিন্ন ইস্যু হতে পারে। একটা হচ্ছে সেলফ ওয়েট, অথবা এটার উপরে যদি কোনো স্ট্রাকচার থাকে তাহলে সেইটার সারচার্জ ওয়েট। দুইটার জন্যই কি হবে, সয়েলটা আস্তে আস্তে এইটার ভিতর থেকে বাতাস তো বের হবেই, সাথে সাথে পানিও বের হবে। আপনাদের কারো একটা মাইক অন আছে, একটু কাইন্ডলি প্রশ্ন না থাকলে মিউট করে রাখবেন। প্রশ্ন করার সময় একটু কাইন্ডলি মাইক অন করে প্রশ্ন করে তারপরে মিউট করে দিবেন। হ্যাঁ, তাহলে এখন যেটা হচ্ছে যে, পানি যে বের হয়, এটাকে আমরা বলি হচ্ছে কনসলিডেশন। এই কনসলিডেশনের ফলে যেটা হয় সেটা হচ্ছে সেটেলমেন্ট হয়ে যায়। কারণ কি, দেখেন এখান থেকে পানি বের হয়ে গেল, তখন কি হবে, এই পোর গুলা ফাঁকা হয়ে যায়, তখন এই পোর গুলা ফিল আপ করার জন্য মাটি কি করে, সেটেল করে যায়। তো এইভাবে করে হচ্ছে সয়েলের যেই ঘটনাটা ঘটে তাকে আমরা বলি হচ্ছে সেটেলমেন্ট। তো সয়েলের সেটেলমেন্ট আসলে কি, যেটা হচ্ছে যে পানি, সয়েলের সেটেলমেন্টটা অ্যাকচুয়ালি তিনটা ধাপে হয়। তিনটা ধাপে কি কি হয়? প্রথমটা হচ্ছে ইমিডিয়েট অর ইলাস্টিক সেটেলমেন্ট। এইটা কি হয় যে, ধরেন আমার এখানে কোথাও একটা আমি একটা স্ট্রাকচার তৈরি করলাম, তাহলে কি হবে, একটা লোড আসবে, লোড দেওয়ার সাথে সাথে পানি বের হয়ে যাবে। এটাকে আমরা বলি ইমিডিয়েট অর ইলাস্টিক সেটেলমেন্ট। এই ইমিডিয়েট সেটেলমেন্টটা ইউজুয়ালি হয় হচ্ছে স্যান্ডি সয়েলে। কারণ কি, আমরা জানি কি যে, আমরা আগের জিওটেকনো 1 এর ক্লাসে পড়েছিলাম যে, বালু হচ্ছে পানি ধরে রাখতে পারে না, ক্লে বা কাদামাটি হচ্ছে পানি ধরে রাখতে পারে। ফলে যেটা হয় যে, আমরা লোড দেওয়ার সাথে সাথে স্যান্ডের মাঝে মাঝে যেই পানিগুলা থাকে, সেই পানিগুলা এক্সপেল আমরা বলি, যে বের হয়ে যায়। এটাকে আমরা বলি হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট। তারপরে হচ্ছে গিয়ে ইমিডিয়েট সেটেলমেন্টের পরে যত দিন গড়াবে তত হচ্ছে আরো সেটেলমেন্ট হইতে থাকবে, তখন সেই সেটেলমেন্টটাকে আমরা বলি হচ্ছে কনসলিডেশন সেটেলমেন্ট। তো স্যান্ডে যেটা হয় যে, ইমিডিয়েট সেটেলমেন্ট হয়, কিন্তু তারপরে মাটিটা বসে যায়। কিন্তু ক্লের ক্ষেত্রে যেটা সমস্যা, ক্লেতে ইমিডিয়েট সেটেলমেন্ট তো হয়ই, কিন্তু যত দিন যেতে থাকে, ক্লে তো আমরা জানি পানি ধরে রাখে, তো লোডটা যখন আসতে থাকে তখন আস্তে আস্তে পানিটা সারা জীবন ধরেই এটা বের হতে থাকে। আমরা যখন দেখবো যে এখানে টাইম রেট অফ কনসলিডেশন বা পার্সেন্টেজ অফ কনসলিডেশন, তখন এই থিমটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে কনসলিডেশন সেটেলমেন্টটা দুই ধাপে হয়, একটা হচ্ছে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, একটা হচ্ছে সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। কনসলিডেশন সেটেলমেন্টটা কি, যে প্রথমে পানি বের হয়ে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট। এরপরে যেটা হবে যে, দেখেন পানি বের হয়ে গেল, আমি বললাম কি, পানি যখন বের হয়ে যাবে তখন আমার ভয়েড ক্রিয়েট হবে না? এই ভয়েড গুলার মধ্যে এসে ক্লে পার্টিকেল গুলা জমা হয়ে এই এদের মধ্যে যেই ভয়েড গুলো আছে সেগুলা ফিল আপ করার চেষ্টা করবে। এটাকে বলা হয় হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অফ দ্য সয়েল ফেব্রিক। এবং এই সয়েল ফেব্রিকের অ্যাডজাস্টমেন্টের কারণে যে সেটেলমেন্টটা হয় তাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি কনসলিডেশন। তো কনসলিডেশন তিন ধাপে হয়, একটা ইমিডিয়েট, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। সেকেন্ডারি কম্প্রেশন। আচ্ছা, সেকেন্ডারি কম্প্রেশন বা সেকেন্ডারি কনসলিডেশন হচ্ছে যে, সয়েলের
মধ্যে থেকে পানি যখন বের হয়ে যাবে তখন কি হবে, সয়েলের ভয়েড গুলো ফাঁকা হয়ে যাবে, তাই না? তখন কি হবে যে সয়েল পার্টিকেলের মধ্যে বিভিন্ন ভয়েড তৈরি হবে। তখন কি হয় যে ভয়েড যখন তৈরি হয় তো এই উপরের পার্টিকেল গুলা তখন তারা বসে যায়, অর্থাৎ এইটা তার অনুযায়ী, ধরেন এইখানে আসলো, আসার পরে দেখলো যে এটার অ্যাঙ্গুলার, তখন এটা এরকম স্লাইড করে চলে যায়। এরকম ভাবে সয়েলের পার্টিকেল গুলো আবার অ্যাডজাস্টমেন্ট করে নিজেদের মধ্যে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি কনসলিডেশন। বুঝা গেল? বুঝা গেল যিনি প্রশ্ন করেছিলেন? মানে ভাইয়া জায়গা থাকে ওইটা ফিল আপ করে ফেলে আর কি, এই জন্য সেটেলমেন্ট হয়। পানি বের হয়ে যাওয়াটাকে হচ্ছে প্রাইমারি কনসলিডেশন এবং ইমিডিয়েট কনসলিডেশন। কিন্তু সেকেন্ডারি কনসলিডেশনের সময় আসলে পানি বের হওয়ার কারণে যে ভয়েডটা তৈরি হয় সেইটাকে ফিল আপ করার জন্য হচ্ছে সয়েলের যেই ইটা হয়, সয়েলের পার্টিকেল গুলো যে নিজেদের মধ্যে রিডিস্ট্রিবিউট হয়, এইটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি কম্প্রেশন বা সেকেন্ডারি কনসলিডেশন। ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো সয়েল কম্প্রেশন তো বললাম, এবার আসি হচ্ছে কনসলিডেশনে দুইটাই। এখন কনসলিডেশনের জন্য আমাদের কয়েকটা টার্ম জানা লাগবে। একটা হচ্ছে গিয়ে প্রি কনসলিডেশন প্রেসার, নরমালি কনসলিডেটেড ক্লে এবং ওভার কনসলিডেটেড ক্লে। আচ্ছা, এখন ধরেন কোনো একটা জায়গায় আমার 5 তলা বিল্ডিং আছে। তো 5 তলা বিল্ডিং যদি হয় তাহলে 5 তলা বিল্ডিং এর জন্য ধরেন আমি পেলাম হচ্ছে গিয়ে 200 কিপ লোড। এখন যখন এখানে 10 তলা বিল্ডিং করা হবে তখন কি হবে, 2 তলা বিল্ডিং আমরা ভেঙে ফেলবো এবং বসাবো হচ্ছে 10 তলা একটা বিল্ডিং বসাইলাম। তাহলে আমার 10 তলা বিল্ডিং এ অবশ্যই তার থেকে বেশি লোড আসবে, তাহলে ধরলাম হচ্ছে 500 কিপ। এখন দেখেন সয়েল তার এখন মানে এটা যদি বর্তমান কাল হয়, বর্তমান কালে যেই পরিমাণ লোড বা প্রেসার ফেস করছে সেইটাই হচ্ছে তার মধ্যে তার লাইফ টাইমে সবচেয়ে বেশি পরিমাণ লোড, তাই না? তার লাইফ টাইমে এই 500 কিপের থেকে বেশি পরিমাণ লোড তো সে কখনো পায় নাই। এইটাকেই বলা হয় হচ্ছে নরমালি কনসলিডেটেড ক্লে, যে যার প্রেজেন্ট প্রেজেন্ট এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাঁ, আচ্ছা, এবার আসি হচ্ছে ওভার কনসলিডেটেড ক্লে। সেটা হচ্ছে ধরেন একটা বিল্ডিং আছে 500 কিপ আছে, সেটাকে ভেঙে আমি আবার এরকম করলাম যে 300 কিপ, একটা ধরলাম এখানে 5 তলা ছিল, এটা 10 তলা হয়েছে, 10 তলা বিল্ডিং ভেবে আবার আমি 7 তলা বিল্ডিং করলাম। তাহলে কি হবে, সে তার লাইফ টাইমে এর আগে কোন এক সময় যেই পরিমাণ লোড পেয়ে এসছে তার থেকে বর্তমান সময়ে তার উপরে লোডের পরিমাণটা কম। অর্থাৎ সে পূর্বে 500 কিপ লোড পেয়ে এসেছিল কিন্তু বর্তমানে তার উপর মাত্র 300 কিপ লোড আছে। এইটাকে বলা হয় হচ্ছে ওভার কনসলিডেটেড ক্লে, যে present overburden pressure is less than which the soil experienced in the past and the maximum effective past pressure is called pre-consolidation pressure। অর্থাৎ প্রিভিয়াসলি সে যেই পরিমাণ লোড ফেস করে এসছে সেইটাকে বলে প্রি-কনসলিডেশন প্রেসার। এতটুকু পর্যন্ত কি এই তিনটা টার্ম বোঝা গেল, নরমালি কনসলিডেটেড, ওভার কনসলিডেটেড এন্ড প্রি-কনসলিডেশন প্রেসার? বোঝা গেল কি, একটু বলবেন ভাইয়া আবার একটু যদি, কি বুঝেন না একটু বলেন তো। মানে মানে এই তিনটায় আসলে ডিফারেন্সটা বুঝতে পারতেছি না। প্রথমটা তো বুঝলাম, তারপরে ফ্রি আর ওভার কনসোলিডেটেড প্লে। ওভার কনসলিডেটেড ক্লে হচ্ছে ধরে নরমালি কনসলিডেটেড ক্লে মানে হচ্ছে বর্তমান সময়ে কোন সয়েলের উপর যে প্রেসারটা আছে সেইটাই তার সারা জীবনের মধ্যে সর্বোচ্চ প্রেসার, এর থেকে বেশি প্রেসার সে আগে কখনো পায় নাই। আর ওভার কনসলিডেটেড ক্লে মানে হচ্ছে যে তার বর্তমানের থেকে পূর্বে কোনো এক সময় সে তার এই বর্তমানে তার উপর যে প্রেসার তার থেকে বেশি পরিমাণ প্রেসার সে
ফেস করে এসছে, সেটাকে বলা হয় হচ্ছে ওভার কনসলিডেটেড ক্লে। আর এই যে সে তার জীবনে কোনো এক সময় একটা প্রেসার ফেস করে এসেছিল, সেটাকেই বলা হয় হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার। কি বোঝা গেল? কি জি ভাইয়া কনসলিডেশন আর বুঝছি। ওভার কনসলিডেশন তাহলে কি একই নাকি? কনসলিডেশন প্রেসারটা হচ্ছে যে ওই প্রেসারের পরিমাণটা, যে কি পরিমাণ প্রেসার সে পেয়েছে। আর ওভার কনসলিডেটেড মানে হচ্ছে তার অবস্থাটা, সে কি অবস্থায় আছে। আর প্রেসার হচ্ছে যে ওভার ওই প্রেসারের কনসলিডেটেড পরিমাণটা অবস্থায় কি। যে প্রেসারটা। ওভার কনসলিডেটেড অবস্থায় প্রেসারটা না, অ্যাকচুয়ালি সে পূর্বে যেই পরিমাণ প্রেসার ফেস করে এসছে সেইটা। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা যিনি প্রশ্ন জি করলেন? ভাই বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে যেই কথাগুলো লেখা আছে এগুলো আমি শুরুতে আলোচনা করেছি, এটা নিয়ে আর আলোচনা করলাম না। নরমালি কনসলিডেটেড সয়েল, ওভার কনসলিডেটেড সয়েল মাত্রই আলোচনা করলাম। এরপর আছে হচ্ছে এসপিটি, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট কি আপনাদের সাথে এটা নিয়ে পরে আলোচনা করব। হ্যাঁ, এইবার একটু আলোচনা করি যে ডিফাইন ভার্জিন কনসলিডেশন কার্ভ। আর হচ্ছে এই প্রশ্নটা কোথায় এসছে, জেবি বলতে জনতা ব্যাংক খুব সম্ভবত, এটা তাহলে আসানুল্লাহর করা প্রশ্ন। প্রশ্নটা বুঝার, প্রশ্নটা আসলে বুঝতে হবে, একটু বুঝতে হবে কিভাবে, যে প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ধরেন আমরা এইখানে ধরেন একটা প্লট আছে, এই এই প্লটের এটা হচ্ছে এলিভেশন আর কি। হ্যাঁ, এইখান থেকে আমরা একটা সয়েল স্যাম্পল কালেক্ট করলাম, কালেক্ট করে নিয়ে আমরা কি করলাম, সয়েল স্যাম্পল কালেক্ট করে নিয়ে আমরা এটার কনসলিডেশন টেস্ট করলাম, এবং কনসলিডেশন টেস্ট করে আমরা তার প্রি কনসলিডেশন প্রেসারটা পেলাম। হ্যাঁ, এইটা আমরা পাচ্ছি কিভাবে? এইটা আমরা পাচ্ছি হচ্ছে ল্যাবরেটরিতে। এখন একটা জিনিস দেখেন, স্যাম্পলটা যখন মাটির নিচে ছিল, তার উপর যেই পরিমাণ প্রেসার ছিল, এটা মাটির উপরে নিয়ে আসার পরে কিন্তু তার প্রেসারটা কমে যায়, তাই কি না? জি ভাইয়া। আচ্ছা, এখন প্রেসারটা যখন কমে গেল, তাহলে আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে যেই কনসলিডেশন টেস্টের কার্ভটা পাই, সেইটা কি আমার অ্যাকচুয়াল বিহেভিয়ার শো করবে? অ্যাকচুয়াল বিহেভিয়ার কিন্তু শো করবে না। এই জন্য আমরা যেটা করি যে এই যে আমাদের এটা হচ্ছে ল্যাবরেটরি কনসলিডেশন, আর এইটা হচ্ছে আমার ফিল্ড কনসলিডেশন। মানে হচ্ছে কি, আমরা এই ল্যাবরেটরি কনসলিডেশন টেস্টটাকে একটু মডিফাই করে এই কার্ভটা আঁকি, যেইটা আমাকে আমার ইনসিটু অবস্থায়, অর্থাৎ সয়েলটা যেই অবস্থায় ছিল সেই অবস্থার মানে বিহেভিয়ারটা ব্যাখ্যা করতে সাহায্য করে। সেইটাকে আমরা বলি হচ্ছে ভার্জিন কম্প্রেশন কার্ভ। হ্যাঁ, বোঝা গেল যে আমরা অ্যাকচুয়ালি ধরেন এই যে এইটা, আমি এখন এটাকে এক্সপ্লেন করব একটু। আমরা আগে কনসলিডেশন টেস্টের একটা ভিডিও দেখব। আজকের ক্লাসটা আমরা একটু অন্যভাবে পড়বো, যে আমরা ভিডিওগুলো দেখব। কারণ হচ্ছে কি, যাতে আমাদের বেসিকটা মাথায় ক্লিয়ার হয়। আমি বিভিন্ন ইসে এই ফাউন্ডেশনের করি, কোর্স নেই, তারপরে হচ্ছে জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনের কোর্স নেই। তো ওইখানে যেই রকম আসলে আহ, বড় আকারে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার স্কোপ থাকে, এই ক্লাসে কিন্তু এত স্কোপ থাকে না। তো আমি ওই ক্লাসেরই কিছু জিনিস আসলে এইখানে দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়। হ্যাঁ, যারা মনে করছেন যে আসলে অবান্তর, কিন্তু পরীক্ষার হলে গেলে দেখবেন যে জিনিসটা কাজে লাগবে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব, যে একটু কনসলিডেশন টেস্টের একটু প্রসেসটা দেখে আসি,
দেখে এসে আমরা আমাদের আবার ক্লাসে চলে আসবো। হ্যাঁ, তো কনসলিডেশন টেস্টের এটা একটু দেখি। এইটা ছোট একটা ভিডিও। The name of the experiment is consolidation test on an undisturbed clay. Carroll Warner consolidometer is used. Displacement is measured by a dial gauge when the weights are put on the handle. And strain measurements will be taken by this apparatus connected to a computer. Data will be taken from there during the experiment. Now specimen will be placed in consolidometer. এখানে দেখেন এটাকে বলা হয়েছে ওডোমিটার বা An undisturbed কনসলিডোমিটার। clay, two porous discs তো এইখানে আমরা এই and filter সয়েল papers স্যাম্পলটা are used in the test. বসায় তাতে 7 দিন ধরে লোডিং করব। সেটা কিভাবে হবে আমি একটু টেনে দেই। The undisturbed clay, non-specific gravity, and filter must be filled এই in যে the cell. দিয়ে এখানে রেখে দিলাম, মেশিনে দিয়ে দিলাম। এরপরে কি করব, এই যে দেখেন এখানে একটা স্ট্রেন গেজ, এইটা দিয়ে সয়েলের সেটেলমেন্টটা মাপবো। এখন সয়েলের সেটেলমেন্টটা কিভাবে হবে, Followed by the যে range of এইখানে pressures, আমরা লোড 100, দিব। লোড দিলে কি হবে, এটা সয়েলটা সেটেল করবে, ওই স্ট্রেন গেজ দিয়ে 200, সয়েলের সেটেলমেন্টটা আমরা 16 ক্যালকুলেশন to করব। proceed তো এইভাবে করে to আমরা papers. কনসলিডেশন টেস্টটা করি। তো কনসলিডেশন টেস্টে এই যে পুরো প্রসেসটা দেখলাম আমরা, এই পুরো প্রসেসটা করা হয় হচ্ছে এইভাবে, যে কনসলিডেশন টেস্টের পুরো প্রসেসটা করা হয় টোটাল 8 দিনে। 8 দিনে কিভাবে, প্রথম 7 দিনে এটাকে লোডিং করা হয়। লোডিং করা হয় কিভাবে, প্রথমে ধরেন 0.25 গ্রাম কেজি, তারপরে 0.5 কেজি, 1 কেজি, 2 কেজি, 4 কেজি, 8 কেজি, 1 3 4 5 6 16 কেজি, এইভাবে। তো এরকম লোড ডাবল করে করে আমরা এটাকে এরকম ভাবে লোডিং করি। তো আমরা এটা আসলে ল্যাবে দেখেও এসেছি। তো এইভাবে করে লোডিং করব, তারপরে 8ম দিনে গিয়ে আমরা এটাকে কি করব, আনলোডিং করব। তো আনলোডিং করে যেটা হবে যে আমরা এটাকে আনলোডিংটা করবো একদিনেই, যে প্রথমে আস্তে আস্তে লোড কমাইতে থাকবো। তো এখন যেটা হবে যে যদি আমরা এখানে ই লগ পি গ্রাফ আঁকি, যেটাকে আমরা বলছি হচ্ছে এইটা হচ্ছে ভয়েড রেশিও, এখানে হচ্ছে প্রেসার। তাহলে এখন দেখেন যে ভয়েড রেশিও মানে কি, যে ভি বাই ভিএস। তো ইনিশিয়ালি যখন এই পরিমাণ লোড দেওয়া হবে তখন তার ভয়েড রেশিও একটা থাকবে, যত লোড বাড়াবো তত কি হবে, তার ভয়েড রেশিও কিন্তু কমতে থাকবে, যেহেতু তার মধ্যে পানি গুলা বের হয়ে যাচ্ছে। পানি বের হয়ে যাওয়া মানে কি, যে আমার ভয়েড রেশিও কমে যাওয়া। তো এইভাবে করে আমার 1 2 3 4 5 6 এই 7 দিনের আমরা 1 2 3 4 5 6 7 7 দিনের আমরা গ্রাফটা যে 0.25 0.5 1 2 4 8 16। তারপর এটাকে যখন আনলোডিং করব, তো আমাদের সয়েলটা কি, সয়েলটা হচ্ছে এক ধরনের আমি ওই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে বলেছিলাম যে সয়েল হচ্ছে এক ধরনের প্লাস্টিক বা ব্রিটেল ম্যাটেরিয়াল, তাই না? ব্রিটেল ম্যাটেরিয়াল, এটা আগের দিনে জিওটেকনিক্যাল ক্লাসেও আমরা দেখেছি। তো ফলে যেটা হয় যে সে সব সময় প্লাস্টিক ম্যাটারের মতন বিহেভ করে, তো এইটা আর তার আগের অবস্থায় ফিরে যেতে পারে না। তখন কি হয়,
এইরকম একটা কার্ভ তৈরি হয়, যে কার্ভটা হয় এরকম। হ্যাঁ, এই যে একটা কার্ভ তৈরি হইলো, এই কার্ভে আমাদের এইটাকে আমরা বলি হচ্ছে ই লগ পি কার্ভ। এই কার্ভের থেকে আমরা পাবো হচ্ছে একটা যে এইটার যে ঢাল, যদি অন্য কালি দেখি, এইটার যে ঢাল সেটাকে বলা হয় হচ্ছে সিসি। এইটার যে ঢাল তাকে বলা হয়েছে সিআর। এটাকে বলা হয়েছে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। আর এটাকে বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সোয়েলিং, অথবা কোএফিসিয়েন্ট অফ রিবাউন্ড, দুইটাই বলা যায়। এইখানে কি হবে, এইটা পাবো। এইটা আবার আমরা ব্যবহার করব আমাদের সেটেলমেন্ট ক্যালকুলেশন করার জন্য। অঙ্ক দেখলে এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে কি অবস্থা দাঁড়ায়। তো এইটাই হচ্ছে গিয়ে মূলত কনসলিডেশন টেস্ট। এখন যেটা হচ্ছে যে এইখান থেকে তো আমরা পেলাম, এইটা হচ্ছে আমার ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে পাই এই গ্রাফটা। কিন্তু আমি যেটা বললাম যে ইন সিটু কন্ডিশনে এটা চেঞ্জ হয়ে যাবে, যেই কারণে এইটাকে এরকম করা হয় যে আমরা ভার্জিন কম্প্রেশন কার্ভটা ড্র করি। এটার পুরো প্রসেসটা হচ্ছে আপনারা বিএম দাসের বই থেকে দেখে নিবেন। হ্যাঁ, বিএম দাসের বইতে এটা দেওয়া আছে, অথবা এনপিটিইএল এর লেকচার নোটগুলোতেও দেওয়া আছে। এইটা নিয়ে আমরা আঁকলে তখন যাওয়া যাবে যে হচ্ছে আসলে যেটা সেইটা। তো আমার প্রশ্নের উত্তরটা কি এখানে দেখেন, যে ভার্জিন কনসলিডেশন কার্ভ কি? ভার্জিন কনসলিডেশন কার্ভ হচ্ছে যেটা আমার ল্যাবরেটরি টেস্টের স্যাম্পলকে তার ইন সিটু কন্ডিশনটা ব্যাখ্যা করার জন্য সাহায্য করে। হুইচ ওয়ান ডু ইউ প্রেফার? আমরা প্রেফার করি কি ভার্জিন কনসলিডেশন কার্ভ, কারণ ভার্জিন কনসলিডেশন কার্ভ সব সময়ই আমাদের ফিল্ডের অবস্থাটা ব্যাখ্যা করে। আর এক্সপ্লেন উইথ নেসেসারি ডায়াগ্রাম, তো এইখানে যদি পড়েন এইখানে এই কথাগুলাই বলা আছে। আর আর এটা আরো ডিটেলসে বুঝতে চাইলে আমরা এই দুইটা রেফারেন্স থেকে পড়লেই পাবেন। এবার আসি হচ্ছে তারপরের প্রশ্নে, যে ডিফারেন্স বিটুইন ওভার কনসলিডেশন ক্লে রেশিও, ওভার কনসলিডেটেড ক্লে আর নরমাল কনসলিডেটেড ক্লে। এইখানে একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে যে ওভার কনসলিডেশন রেশিও। ওভার কনসলিডেশন রেশিও মানে হচ্ছে হাইয়েস্ট এক্সপেরিয়েন্সড ডিভাইডেড বাই কারেন্ট স্ট্রেস, অর্থাৎ প্রি কনসলিডেশন প্রেসার বাই কারেন্ট প্রেসার, মানে বর্তমানে তার কি পরিমাণ প্রেসার আছে। তাহলে যেটা হচ্ছে যে যদি প্রি রিমোল্ডেড কথাটার অর্থটা কি? রিমোল্ডেড আছে, রিমোল্ডেড এটা বলছি, যেটা হচ্ছে যে প্রি কনসলিডেশন প্রেসার আর নরমাল কারেন্ট প্রেসারের রেশিওটাকে আমরা বলেছি ওভার কনসলিডেশন রেশিও। এখন একটা জিনিস বলেন তো, যে ওভার কনসলিডেশন রেশিও কখন 1 হবে আর কখন 1 এর কম হবে? কখন 1 হবে ওভার কনসলিডেশন রেশিও বলেন? দুইটাই সমান হলে। এটা সমান হলে। দুইটা সমান হবে কখন? নরমালি কনসলিডেটেড ক্লে। নরমালি কনসলিডেটেড ক্লে না ওভার কনসলিডেটেড ক্লে? নরমালি কনসিডার। রাইট, নরমালি কনসলিডেটেড ক্লের জন্য যেটা হবে যে বর্তমান প্রেসারটাই তো তার প্রি কনসলিডেশন প্রেসার, তাই না? আচ্ছা, এই যে, আর যদি 1 এর কম হয় সেটা হচ্ছে ওভার কনসলিডেটেড ক্লে। ওভার কনসলিডেটেড। তাহলে বোঝা গেল আপনাদের বেশ ভালো। যাক, আচ্ছা, এবার আসি হচ্ছে এখানে একটা প্রশ্ন, যে রিমোল্ডেডটা কি? আগের দিন আমরা একটা জিনিস পড়েছিলাম, সেনসিটিভিটি, খেয়াল আছে কিনা? হ্যাঁ ভাইয়া। তো সেনসিটিভিটি জিনিসটা কি বলেন তো? টপিকটা মনে আছে আর কি, মানে ওইটা করতে পারতেছি না, পড়াইছেন এটা মনে আছে। অন্য কেউ? অন্য কেউ একটু বলেন।
মানে ইয়া হয়ে যায়, রিমোল্ডেড হয়ে যায়, আর তার আগের অবস্থা আর কি, দুইটা মানে যে কারণে হয় এই টাইপের কিছু একটা ছিল, যে শেয়ার স্ট্রেংথ যে কারণে হয় সয়েলের। ব্যাপারটা হচ্ছে কি যে একটা সয়েল তার আগের মানে আমরা আনডিস্টার্ব অবস্থায় যদি তুলে নিয়ে আসি, তার যেই কিউ থাকবে বা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ থাকবে, আর সেটাকে আমাদের যদি ল্যাবরেটরিতে নিয়ে আসার পর ভেঙে চুরে আবার সেইটার বের করি, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ বের করি, তাহলে কি হবে? তার কম্প্রেসিভ স্ট্রেন্থের পরিবর্তন হবে। এইটাকেই কি আমরা বলি যে তার রিমোল্ডেড অবস্থা, মানে তার রিমোল্ডেড অবস্থা আর ইনসিটু অবস্থা, বা তার আনডিস্টার্ব অবস্থা আর ডিস্টার্ব অবস্থার যে রেশিওটা, সেটাকে আমরা বলি সেন্সিটিভিটি। তো রিমোল্ডেড মানে হচ্ছে গিয়ে তাকে, এই যে তাকে যে এরকম দলাই মলাই করে আনডিস্টার্ব অবস্থা থেকে ডিস্টার্ব করলাম, সেটা হচ্ছে গিয়ে রিমোল্ডেড। বোঝা গেল? ভাই বুঝতে পারছি। আর মানে আমার ডান পাশের যে ফিগারটা, ওই ফিগারটা তো আমরা মানে ইয়া থেকে পাইলাম, মানে টেস্ট করার পরে পেলাম। আর বাম পাশের ফিগারটা ওটা কখন আমরা কিভাবে কি পাবো? দুইটাই টেস্ট করার পরে পাই। যে এটা, আচ্ছা, এটাও হ্যাঁ টেস্ট এটা করে পাই, মানে এটাও টেস্ট করে পাই, যে দুই, যেটা দুই। হুম। আর আচ্ছা, মানে এখানে যে আমরা যে ল্যাবরেটরি যেটা ডিস্টার্ব স্যাম্পলের যে ইয়াটা দেখতে পাইতেছি, কার্ভটা দেখতে আনডিস্টার্ব পাইতেছি, স্যাম্পল, তো এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সরি, আনডিস্টার্ব স্যাম্পলের। তো এটা হচ্ছে ওই যে বাম পাশের যে ওই যে ইয়াটা ছিল, ওইটার যে মানে কি বলবো, রিবাউন্ড করার আগের যে পোর্শনটা, ওইটার কার্ভ, ওইটা জাস্ট মানে রিবাউন্ড অংশটা এখানে দেখায় নাই। আর এখানে হচ্ছে মানে রিবাউন্ড অংশ দেখানো ছাড়া মানে আনডিস্টার্ব আর রিমোল্ডেড অংশটা দেখাইছে, আর ভার্জিন কার্ভ দেখাইছে এটা। রাইট, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। কি দেখেন আপনার রিমোল্ডেড অবস্থায় কিন্তু তার আনডিস্টার্ব অবস্থার থেকে ভয়েড রেশিওটা চেঞ্জ হয়ে গেল, তাই না? তো এই জন্য আমরা যেটা করি যে এই ধরনের টেস্টগুলা সাধারণত আনডিস্টার্ব স্যাম্পল দিয়ে করি। তো ক্লিয়ার মোটামুটি নাকি? হুম, ক্লিয়ার। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এইখানে একটু ব্যাখ্যা করেছে যে কিভাবে আমরা প্রিকনসিডারেশন প্রেসারটা পাবো। এইটার জন্য যেটা করতে হয় যে দেখেন, এখান থেকে আমরা যে এই লোডিং এর যে অংশটা, সেই অংশটা থেকে এইখান থেকে একটা টান দিব, ট্যানজেন্ট টান দিব, সরি, এখান থেকে একটা ট্যানজেন্ট টান দিব, এইটা, তারপরে এইটার যেটা, এইটার এখান থেকে একটা ট্যানজেন্ট টান দিব, তারপরে যেটা হচ্ছে যে এইখান থেকে একটা প্যারালাল লাইন টানবো। এই যে এই দুইটা লাইন, যে এই প্যারালাল লাইন আর এইটার ট্যানজেন্ট, এই দুইটা লাইনের মধ্যে যেই কোণ, তাকে আমরা ডিভাইড করব সমান ভাগে। করলে এই যে দেখেন, এই এই লাইনটা আর এই মিড পয়েন্টের লাইনটা যেই পয়েন্টে ছেদ করে, সেইটাই আমাদের প্রিকনসিডারেশন প্রেসার বুঝায়। বুঝা গেল? এটা হচ্ছে ল্যাবরেটরির জন্য প্রিকনসিডারেশন প্রেসার। আর যদি আমাদের ভার্জিন কনসিডারেশন কার্ভ থেকে নিতে হয়, তখন ওইটাকে আমরা করে নতুন ভাবে ড্র করে তার জন্য প্রিকনসিডারেশন প্রেসারটা বের করব। বুঝা গেল প্রিকনসিডারেশন প্রেসার কিভাবে বের করব? ভাই ওকে, এখন যেটা হচ্ছে যে পারমিয়াবিলিটি আগে আলোচনা করেছি, এটা নিয়ে আর কথা বলবো না। নরমালি লোডেড এবং প্রিলোডেড ক্লে কি, সেটা হচ্ছে নরমালি কনসোলিডেটেড ক্লে আর আর হচ্ছে প্রিলোডেড ক্লে মানে হচ্ছে ওভার কনসোলিডেটেড ক্লে। ওভার কনসলিডেটেড। এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, এগুলা থাকুক। এইবার আসি হচ্ছে যে সেটেলমেন্ট ফর নরমালি কনসোলিডেটেড ক্লে। নরমালি কনসোলিডেটেড ক্লের জন্য সেটেলমেন্টের সূত্র হচ্ছে এইটা, ক্যালকুলেশন অফ প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্ট। প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্টের সূত্র এইটা।
নরমালি কনসলিডেটেড ক্লের জন্য এইটা, আমি এগুলো ব্যাখ্যা করছি। ওভার কনসলিডেটেড ক্লের জন্য এইটা। তো এখন আমরা আসি যে কি কি ব্যাপারটা কি, যে সেটেলমেন্ট যেটা, সেটেলমেন্ট মানে হচ্ছে গিয়ে ফাউন্ডেশন আমার কতটুকু সেটেলমেন্ট হচ্ছে সেইটা আমরা ক্যালকুলেশন করব। তো ফাউন্ডেশন কতটুকু সেটেলমেন্ট হচ্ছে এইটার জন্য আমাদের প্রথমে লাগে হচ্ছে ইনিশিয়াল সেটেলমেন্ট, তারপরে লাগে হচ্ছে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, আর লাগে হচ্ছে সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। এই তিনটা সেটেলমেন্ট যোগ করে আমি টোটাল আমার কতটুকু সেটেলমেন্ট হয় পাই। তো পরীক্ষার হলে যেটা হচ্ছে তিনটা একসাথে করতে দিবে না, ইউজুয়ালি যেটা করতে দেয় সেটা হচ্ছে এইটা, প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্টটা বের করতে দেয়। তো প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্টের সূত্র হচ্ছে কি, CCH ডিভাইডেড বাই 1 প্লাস ই নট ইন্টু লগ সিগমা নট ডেল সিগমা ডিভাইডেড বাই সিগমা নট। তো কোনটা কি টার্ম সেটা আমরা একটু বলি। দেখেন কোন একটা সয়েলের আমরা সাধারণত ক্লের জন্য সেটেলমেন্টটা বেশি অ্যানালাইসিস করি রাদার দ্যান স্যান্ড। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এই ক্লে সয়েলে আমার পানি আটকায় থাকে, তাই না, পানি ধরে রাখে। এখন এখান থেকে আমি প্রেসার দিলাম, এই প্রেসারটাকে আমরা বলছি হচ্ছে ডেল সিগমা, যেটাকে আমরা বলতে পারি ওভারবার্ডেন প্রেসার। এইটাখানে যখন প্রেসার দিব তখন কি হবে, ক্লে সয়েলটা কম্প্রেস হয়ে যাবে এবং ভয়েড থেকে পানি বের হয়ে এইখানে চলে আসবে, অর্থাৎ ক্লে থেকে পানি বের হয়ে স্যান্ডের মাধ্যমে ড্রেন আউট হয়ে যায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ড্রেন আউট হয়ে যাওয়া, ড্রেন হয়ে যায়। আচ্ছা, এখন ড্রেন যে হয়ে গেল, যে দেখবেন পরীক্ষার হলে এরকম আসবে যে দুই পাশে যদি স্যান্ড থাকে তাহলে কি হবে, দুই দিক থেকে পানি বের হয়ে যেতে পারে। ড্রেনেজ হবে। হ্যাঁ, দুই দিক থেকে ড্রেনেজ হবে। আর যদি এই দিকেও ধরেন ক্লে আছে, হ্যাঁ, এই ক্লেটা এক ধরনের ক্লে, এইটা আরেক ধরনের ক্লে, তাহলে কি হবে, একদিক থেকেই পানি বের হবে। তো এইটাকে এই দুই দিক থেকে পানি বের হলে তাকে বলা হচ্ছে ডাবল ড্রেনেজ, আর একদিক থেকে পানি বের হলে তাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল ড্রেনেজ। এখন প্রশ্নে আসবে যে ডাবল ড্রেনেজ কি সিঙ্গেল ড্রেনেজ কিনা। তো এইটার জন্য তাহলে এইচ এর ব্যাপারটা হচ্ছে যে যদি দেখেন দুই দিকেই ড্রেনেজ হচ্ছে, তাহলে এইচ এর ভ্যালুটা হবে হচ্ছে এই যে থিকনেসটা তার ডাবল। অর্থাৎ ডাবল ড্রেনেজ মানে হচ্ছে কি হবে, পানিটা দুই দিক থেকে ফ্লো হয়ে যাবে, এই জন্য তখন আমাদের এই থিকনেসটাকে, লেয়ারের থিকনেসটাকে দ্বিগুণ ধরে নিতে হবে, যে ডাবল দুই দিক থেকে তার ড্রেনেজ হচ্ছে। আর যদি এমন হয় যে যে এরকম যদি হয় যে ধরেন সয়েলটা এক পাশে ইমপারমিয়েবল এক পাশে পারমিয়েবল আগের মতন, তাহলে কি হবে, একদিক থেকে পানি বের হবে, তখন আমার ক্লে লেয়ারের থিকনেসটা কোনো চেঞ্জ হবে না, সেটা অ্যাজ ইট ইজই থাকবে। কিন্তু দুই দিকে ড্রেনেজ হলে তাহলে আমাদের কি হবে, এইচটা হয়ে যাবে ডাবল। তো পরীক্ষার হলে এটা মনে রাখবেন যে যেই থিকনেসটা দেওয়া আছে লেয়ারের সাথে সাথে বলা থাকবে যে এটা কি ডাবল ড্রেনেজ না সিঙ্গেল ড্রেনেজ। সিঙ্গেল ড্রেনেজ হলে হাইটটা হাইটই থাকবে, ডাবল ড্রেনেজ হলে এইচটা হয়ে যাবে হচ্ছে ডাবল। বুঝা গেল? ওই সূত্রে হচ্ছে ডাবল হয়ে যাবে তখন হাইটটা, ওই যে সিসির সাথে যে এইচটা আছে রাইট, ওইটা ডাবল হয়ে যাবে। ওইটা ডাবল হয়ে যাবে। আমরা যদি দুই সাইডে ক্লেও দেখি তাহলেও আমরা দিতে পারি, তখন হচ্ছে সিঙ্গেল ড্রেনেজ, তাই না? হ্যাঁ, দুই সাইডে ক্লে থাকে যদি, দুই সাইডে ক্লিয়ার হইলে মানে ড্রেনেজ হবে না, ড্রেনেজ শুধুমাত্র স্যান্ডের মাধ্যমেই সম্ভব হয়।
স্যান্ড এক পাইলের নাম কি পাশে স্যান্ড শুনেছেন? থাকবে আর এক পাশে হচ্ছে ক্লে থাকবে, মানে দুইটা লেয়ারে ক্লে থাকবে এরকম। এক পাশে দুই ধরনের ক্লে থাকবে, অথবা এক পাশে উপরে থাকবে স্যান্ড, নিচে থাকবে রক। রকের মধ্যে দিয়ে তো পানি যাবে না, ইমপারমিয়েবল। রকও থাকতে পারে, অথবা উপরের লেয়ারে ক্লে আছে, নিচের লেয়ারে কি হবে। এখন একটু যদি জিওলজিক্যাল হিসেবে দেখি যে আমাদের কি হয়, বিভিন্ন ওয়েদারিং এফেক্টের কারণে আস্তে আস্তে এরকম লেয়ার লেয়ারে মাটি জমে। তার মানে কি হবে, এই মাটিগুলো বেশি ডেন্স, কিন্তু উপরের মাটিগুলো একটু লুজ। তার মানে কি, লুজ মাটিতে ভয়েড বেশি, ডেন্স মাটিতে ভয়েড কম। তাহলে কি হবে, যদি এখানে ক্লেও থাকে তাহলেও কিন্তু এখান দিয়ে ড্রেনেজ হতে পারবে না। স্যান্ডের ক্ষেত্রে ড্রেনেজ হবে, আর রক যদি থাকে তাহলে আর ওইদিকে ড্রেনেজ হবে না। ক্লের ক্ষেত্রেও ড্রেনেজ হয় না সাধারণত, শুধুমাত্র স্যান্ডের ক্ষেত্রে হয়। আর পরীক্ষার হলে এত জটিল আসবে না, যে এইভাবে একদিকে ওরা বলেই দিবে এই ছবিটার মতন, যে একদিকে ইমপারমিয়েবল লেয়ার, একদিকে পারমিয়েবল লেয়ার, নাকি দুই দিকেই পারমিয়েবল লেয়ার। হ্যাঁ, পরীক্ষার হলে এটা এইভাবে করে উল্লেখ করা থাকবে। এটা আপনার প্রশ্ন দেখে বুঝে নিতে হবে। আচ্ছা ভাই, এরকম কি মানে হইতে পারে যে আপনার মানে ক্লে যদি, ঠিক আছে ক্লে তো আমার মানে ড্রেনেজ হচ্ছে না আর কি, তো মানে মাঝের লেয়ারটা যদি কম ডেন্স হয় আর আপার লেয়ার এন্ড ডাউন লেয়ারটা যদি আপনার মানে মানে আর একটু বেশি ডেন্স হয়, তাহলে তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার সেটা ইয়া হচ্ছে না, মানে কোনো ড্রেনেজই উপরের হচ্ছে না লেয়ার ডেন্স এরকম বেশি হওয়ার সিস্টেমটা। সম্ভাবনা খুব কম থাকে। আচ্ছা, উপরের লেয়ার ডেন্স হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, নিচের লেয়ারই মানে সাধারণত ক্লের যদি আমার যদি সবগুলো যদি লেয়ার যদি ক্লে দিয়েই বর্ণনা করে, ওই সময়তে দেখা যাবে যে আমার এই প্রশ্নটা চলে আসবে সবগুলা যে বর্ণনা ডেন্স করবে না নাকি ডেন্স কখনো। না। পরীক্ষার হলে কখনো দুইটা আচ্ছা সবগুলা ক্লিন লেয়ার দিয়ে আসবে না। আপনি কোশ্চেন আচ্ছা। অ্যানালাইসিস করলেই দেখবেন যে কখনো পরীক্ষায় ওইভাবে আসে না। এত জটিল সমস্যা তো আপনি যদি ডিজাইন না করেন, তাহলে এত জটিল সমস্যা আপনার পরীক্ষার জন্য কখনো আসে না। আমাদের করা লাগে, কারণ আমাদের যেহেতু ডিজাইন করতে হয়, তো তখন আমাদের এইগুলা চিন্তা করা লাগে আর কি। হুম, আচ্ছা, তো এইটা গেল, এইচ পেয়ে গেলাম আমরা। তারপরে আসে হচ্ছে সিসি। সিসিটা হচ্ছে কি, আমরা কি পাবো, যে কনসোলিডেশনের কার্ভ থেকে পাবো সিসি। তো এটা এখানে বসাই দিলাম। এই ভ্যালুটা সাধারণত পরীক্ষার হলে দেওয়া থাকে। হুম, এটাকে বলা হয়েছে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। কোএফিসিয়েন্ট অফ কার্ভেচারের জন্য আপনার দুইটা সূত্র একটু মনে রাখলে ভালো। অনেক সময় পরীক্ষার হলে যেটা করে যে কোএফিসিয়েন্ট, এই যে এখানে তো দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচারের সূত্রগুলা দেয় না, এবং বলে দেয় যে লিকুইড লিমিট এত। So for normally consolidated clay cc equal to 0.009 ll minus 10, আর for remolded clay cc equal to 0.007 into ll minus 10। এই দুইটা সূত্র একটু মনে রাখবেন, যে এটা লিকুইড লিমিট। অনেক সময় প্রশ্নে কি করে, বলে দেয় যে লিকুইড লিমিট 50, তাহলে তার জন্য এসসি বের করো। এখন এসসি বের করার জন্য যেহেতু সিসি লাগবে, এই সিসিটা আমরা পাবো হচ্ছে এই লিকুইড লিমিটের মাধ্যমে। হ্যাঁ, এই দুইটা সূত্র মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আসছে ই নট। ই নট হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভয়েড রেশিও। তো পরীক্ষার হলে যেটা হয় যে বিভিন্ন ভাবে আসতে পারে। একটা হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও দেওয়াই থাকে, ইনিশিয়াল ভয়েড রেশিও দেওয়া থাকে। অনেক সময় যেটা হয় যে তার টোটাল ভলিউম দেওয়া থাকে, যে আমার এত ভলিউম সয়েল, হ্যাঁ, তার মধ্যে আমার পানি আছে এত ভলিউম, যে ভলিউম অফ টোটাল ভলিউম দিবে আর ভলিউম অফ ভয়েড দিবে। তাহলে আমরা ই পাবো কি, ভলিউম অফ সলিড পাবো কি, টোটাল ভলিউম মাইনাস ভলিউম অফ ভয়েড। এখান থেকে আমরা পাবো হচ্ছে ই, ই নট পাই হচ্ছে কত, এই যে ভি, ভি বাই ভিএস। এইটা বসায় করতে পারি। তবে পরীক্ষার হলে এইটা এরকম আমরা পরীক্ষায় পেয়েছি, যে এটাকে আমাদের ক্যালকুলেশন করে ই নটের ভ্যালুটা বের করতে হয়েছে। ভাইয়া, বলেন। সিসি এর রেশিওটা আরেকবার রিপিট করবেন? এই যে সিসি, এই যে এইটা, হ্যাঁ, রেশিওটা একটু আমি তো বুঝতে পারি। কিসের রেশিও? সিসির রেশিও না তো এটা,
এটা হচ্ছে ভয়েড রেশিওর সংজ্ঞা। ভয়েড রেশিও মানে কি, আমরা জিওটেক 1 এ পড়েছি, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিডস না? না না, সিসি এর মানটা বললাম আমি, সিসি এর মানে আমি একটু এখানে মিস করছি ওই জন্য। যে এইখান থেকে পাই, এটা হচ্ছে সিসিটা প্র্যাকটিক্যালি আমরা পাই হচ্ছে এই ভার্জিন কম্প্রেশন কার্ভের এই স্লোপটা থেকে। আর পরীক্ষার হলে সিসি ভ্যালু দেওয়াও থাকতে পারে, সিসি ভ্যালু দেওয়া না থাকলে লিকুইড লিমিট দেওয়া থাকবে। বুঝা গেল? আচ্ছা, 50টা এখানে কি, 50টা এখানে কি লিখলেন এটা বুঝলাম না। 50টা 50 লিখেছি হচ্ছে যে লিকুইড লিমিট যদি 50 হয় তাহলে এই সূত্রে বসায় আমরা সিসি বের করতে পারবো, এটাই আচ্ছা বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা লিকুইড আচ্ছা লিমিট সরি, প্রশ্ন থাকতে পারে যে লিকুইড লিমিট 50, তাহলে একটু তার মিস জন্য করলাম। এসসি বের করো। তখন কি হবে, এই লিকুইড লিমিট থেকে আপনি 0.009 এলএল মাইনাস 10 দিয়ে সিসির ভ্যালু বের করবেন, করে এই করতে হবে। আগাইতে হবে নাকি? আচ্ছা, ডেল সিগমাটা হচ্ছে কি, তার উপরে যে ওভারবার্ডেন প্রেসারটা আসে সেইটা বললাম, এডিশনাল প্রেসার। আর সিগমা নট মানে হচ্ছে গামা প্রাইম এইচ। গামা প্রাইম এইচ সম্পর্কে আমরা আগের দিন দেখেছি, এই জন্য এটা নিয়ে ডিটেলস বললাম না। যারা বুঝেন না তার আগের দিনের ভিডিওটাও দেখে নিতে পারেন অথবা বই পড়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে এইখানে যদি এই সবগুলা ভ্যালু বসাই তাহলে আমরা এসসি পাবো। তো পরীক্ষার হলে এইটা দেওয়া থাকে, এবং দেওয়া থাকে হচ্ছে গিয়ে ধরেন ওয়াটার লেভেলটা দেওয়া থাকে, যে ওয়াটার লেভেলটা কোথায় আছে এটাও দেওয়া থাকে, তারপরে লেয়ারের থিকনেস দেওয়া থাকে, আর এই প্রেসারটা ডাইরেক্টলি দেওয়া থাকে, এইটার ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে না। আর বাকি এইটা এইচটাকে একটু ট্যাকটিক্যালি বুঝে নিতে হয় যে কি হবে। ই নটটা ক্যালকুলেশন করাও থাকে অনেক সময়, অনেক সময় ই নটের ভ্যালুটা দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ই নটের ভ্যালু দেওয়া থাকে। তখন এইটা, তো এই ক্ষেত্রে এই অঙ্কগুলায় একটা ট্রিক করে, যে সেটা হচ্ছে বলে দেয় যে নর্মালি কনসোলিডেটেড ক্লে আর ওভার কনসোলিডেটেড ক্লে। তো নর্মালি কনসোলিডেটেড ক্লে হইলে কোনো সমস্যা হয় না, কিন্তু ওভার কনসোলিডেটেড ক্লে হইলে একটা ঘাপলা হয়, যে এইখানে একটা জিনিস চেক করতে হয়, সেটা হচ্ছে সিগমা নট প্লাস ডেল সিগমা কি সিগমা সি এর থেকে ছোট, নাকি মানে এটা কি এই যে সিগমা নট এর থেকে সিগমা সি বড়, নাকি এইটার থেকে বড়, সিগমা নট প্লাস ডেল সিগমা। তো সিগমা সি যেটা, এটাও পরীক্ষাতে দেওয়া থাকে, যে এটা ক্রিটিক্যাল, তার ক্রিটিক্যাল প্রেসারটা কত সেইটা, বা এটাকে আমরা বলি হচ্ছে প্রি কনসোলিডেশন প্রেসার। আমরা আগেই তো বলেছি যে প্রি কনসোলিডেশন ওভার কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে বর্তমানে যে প্রেসারটা থাকে, বর্তমানে কি এই প্রেসারটা, এই প্রেসারের থেকে অবশ্যই প্রি কনসোলিডেশন প্রেসারটা আমার বড় আসবে, তাই না? এখন এটা কত বড়, এটা কি খালি গামা প্রাইম এইচ এর থেকে বড়, নাকি আমার টোটাল যেই প্রেসারটা আসে তার থেকে বড়? তার উপর ভিত্তি করে এই সূত্রটার চেঞ্জ আছে। তো যদি টোটাল প্রেসারের থেকে প্রি কনসোলিডেশন প্রেসার বেশি হয় তাহলে ওই আগেরটার মতন সেম সূত্র, নর্মাল কনসোলিডেটেড ক্লে এবং ওভার কনসোলিডেটেড ক্লে এর ক্ষেত্রে সেম সূত্র। কিন্তু যদি এরকম হয় যে প্রি কনসোলিডেশন প্রেসারের থেকে আমার এইটা ছোট, সিগমা নট ছোট, কিন্তু সিগমা নট প্লাস ডেল সিগমা বড়, তাহলে এইটাকে আমাদের এই সূত্র দিয়ে করতে হবে। এই সূত্রগুলা কিন্তু সব মাথায় রাখতে হবে, যে কি ধরনের সয়েল কন্ডিশন বলছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, বুঝা গেল জিনিসটা কি? আচ্ছা, তাহলে আগাই। এইবার আসি হচ্ছে টাইম রেট অফ কনসোলিডেশন। টাইমের রেট অফ কনসোলিডেশনটা বোঝায় হচ্ছে আমার প্রতি সেকেন্ডে কতটুকু সেটেলমেন্ট হচ্ছে, যে প্রতি সেকেন্ডে কতটুকু সেটেলমেন্ট হচ্ছে সেটাকেই বলা হয়েছে টাইম রেট অফ কনসোলিডেশন। তো
তো টাইম রেট অফ কনসলিডেশনের সূত্র হচ্ছে গিয়ে এই যে এটা ইউ, ডিগ্রি অফ কনসলিডেশন, যে এখন আমার কনসলিডেশনটা কত পার্সেন্ট হচ্ছে। কনসলিডেশন কখনোই 100% হয় না, কনসলিডেশন সব সময় লেস দেন 100% হয়। এটা অনেক বছর গিয়ে 90%-এর কাছাকাছি আসতে পারে। তো এইটাকে এখন যদি আমার ডিগ্রি অফ কনসলিডেশন 0 থেকে 60%-এর মধ্যে হয়, তাহলে টাইম ফ্যাক্টরের সূত্র হচ্ছে এইটা। আর যদি 60%-এর বেশি হয় তাহলে টাইম ফ্যাক্টরের সূত্র হচ্ছে এইটা। এখন এই টাইম ফ্যাক্টরটা কি? টাইম ফ্যাক্টরটা হচ্ছে আমরা একটা ই পাই সিভি। সিভি মানে হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন সিভি মানে হচ্ছে টাইম ফ্যাক্টর ইনটু এইচ স্কোয়ার বাই টি। টি মানে হচ্ছে কি আপনার কতক্ষণ সময় ধরে আপনি টেস্টটা করছেন, সেইটা যে টাইম রিকোয়ার্ড ফর ইউ% কনসলিডেশন। অর্থাৎ আপনি যদি 60% কনসলিডেশন বলেন, তাহলে 60% কনসলিডেশন হতে কত সময় লাগে সেইটা হচ্ছে টি। এইচ তো এইখান থেকেই পাচ্ছি, আর টিভি এইটা আমরা পাবো হচ্ছে গিয়ে এইখান থেকে, এই দুইটা সূত্র থেকে। তো আমাদের পরীক্ষায় এইটা বলে দেওয়া থাকে যে আমার কত পার্সেন্ট কনসলিডেশন। তো এইটার ক্ষেত্রে এই দুইটা সূত্র মনে রাখতে হয়। অনেক ক্ষেত্রে হয় কি, যেমন আমার এটা একটা সমস্যা হইতো যে এই সূত্রটা সোজা, যে ইউ যদি 0 থেকে 60% হয় তাহলে টিভি হয় হচ্ছে π/4 ইন্টু ইউ/100 হোল স্কোয়ার। কিন্তু যদি এটা 60%-এর বেশি হয় তাহলে কি হয়, সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, 1.781 মাইনাস 0.933 লগ 100 মাইনাস ইউ। তাহলে এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে, কারণ অনেক সময় প্রশ্ন আসে যে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন বের করো, তখন আমাদের কি লাগবে, টিভি বের করতে হবে। হ্যাঁ, তো এটাকে আমাদের মনে রাখতে হবে যে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন আসতে হয়। এখন কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশনের এইটা আবার অনেকগুলো আছে। একটা হচ্ছে গিয়ে এই পারমিয়াবিলিটি, কে হচ্ছে পারমিয়াবিলিটি, এম হচ্ছে ভলিউম কম্প্রেসিবিলিটি, আর এ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। হ্যাঁ, তো এই টার্মগুলা পরীক্ষার হলে প্রায়ই আসে, যে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন বের করতে হয়। যে আমাদের প্রশ্নে সাধারণত আসে যে ই করো, কে এর ভ্যালু বের করো, কে ইকুয়াল টু কত, সিভি এমভি গামা ডাব্লিউ। তো এখান থেকে আমরা এমভি এর ভ্যালু বের করব, এখান থেকে আমরা, আর গামা ডাব্লিউ এটা হচ্ছে ওয়াটারের ইউনিট ওয়েট, এটা আমরা জানি। আর সিভির ভ্যালুটা আমরা বের করব হচ্ছে এই সূত্রগুলা ব্যবহার করে। এইটা করে আমরা যেইটা কি করব, এই কে এর ভ্যালুটা বের করতে পারি। এটা পরীক্ষায় এসছে। আবার অনেক সময় যেটা হয় যে এই প্রশ্নটাও আসে যে কনসলিডেশন সেটেলমেন্ট ইকুয়াল টু এমভিএইচ ইনটু ডেল সিগমা। এমভিটা কি, এমভি আমরা পাবো হচ্ছে এই ভলিউম কম্প্রেসিবিলিটি। এই এমভিটা বিভিন্ন ভাবে পাওয়া যায়, এই সূত্র থেকেও পাওয়া যায়, এই সূত্র থেকেও পাওয়া যায়। এখন এটা পরীক্ষার হলে কি দেওয়া থাকে তার উপর ডিপেন্ড করে দিতে হবে। আর এইচ তো আমরা দেখলাম, আর ডেল সিগমাও আমরা দেখলাম। এইখানে আমরা একটু ম্যাথ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে প্রথমে দেখেন বুয়েটের এমএসসি তে এসেছিল যে ইনিশিয়াল ভয়েড রেশিও, তার মানে কি ই নট দেওয়া আছে, থিকনেস অফ ক্লে লেয়ার এইচ দেওয়া আছে, দ্য ডিফারেন্স অফ ভয়েড রেশিও মানে হচ্ছে ডেল ই দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য সেটেলমেন্ট। তাহলে কি, ডেল ই ডিভাইডেড বাই 1 প্লাস ই নট ইন্টু এইচ। এইখানে যেহেতু আমাদের কোনো ডাবল ড্রেনেজ সিঙ্গেল ড্রেনেজের কথা নেই, তাই এইচটাকে নিয়ে আর কোনো কিছু করার দরকার নেই, সূত্রে বসাইলেই হয়ে যাবে। তারপরে এইটা যদি দেখি যে এর 3 মিটার থিক লেয়ার ডাবল ড্রেনেজ, দেখেন ডাবল ড্রেনেজ বলেছে, তাহলে কি করতে হবে, এইচটাকে আমার এই যে এইচটাকে এখানে ক্লে লেয়ার হ্যাজ টু ওয়ে ড্রেনেজ, তাই আমার হাইটটা হচ্ছে কত,
3/2। আমি বলেছিলাম কি যে ক্রিটিক্যাল হাইট হচ্ছে টু এইচ হাইটের ডাবল, তাইলে আমার ড্রেনেজ হয়ে গেলে আমার এই থিকনেসটাকে তাহলে আমরা ধরবো কি এই HC/2 এইভাবে করে নিলাম। তাহলে আমার থিকনেস অফ ক্লে লেয়ার পেয়ে গেলাম। তারপরে হচ্ছে 90% প্রাইমারি কনসোলিডেশন, অর্থাৎ ইউ হচ্ছে 90%, মানে ইউ গ্রেটার দেন 60%। তাহলে কি হয়, টিভির ভ্যালু 1.781 মাইনাস 0.933 লগ এত বসায় আমরা টিভির ভ্যালু পেলাম। আমাকে বলছে কোএফিসিয়েন্ট অফ কনসোলিডেশন, তাহলে আমি সিভির সূত্র জানি এইটা, টিভি h²/t। তাহলে এইচ এখান থেকে পেলাম, সিভি আর টিভিটা পেলাম হচ্ছে এইখান থেকে। এখন আমাকে বলেছে হচ্ছে ফাইন্ড দ্য কনসোলিডেশন ইন 75 ডেজ, 75 দিনে আমার কতটুকু হয়। তো 75 দিনকে আমরা কি করলাম, প্রথমে ঘন্টায় নিলাম 24 দিয়ে গুণ করে, তারপরে 60 দিয়ে গুণ করে এইটাকে নিলাম হচ্ছে মিনিটে, তারপরে এটাকে নিলাম হচ্ছে সেকেন্ডে করে আমাদের অ্যান্সারটা আসলাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, যে আমার প্রতি সেকেন্ডে কত সেন্টিমিটার, মানে তার কনসোলিডেশনের ইটা মানে পরিমাণটা আমরা এখান থেকে পাই। তো এইটাকে আপনারা অনেক ইউনিটে দিতে পারেন, সেন্টিমিটার স্কোয়ার পার ডেতেও দেওয়া যায়, সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডেও দেওয়া যায়, মিটার স্কোয়ার পার সেকেন্ডে দেওয়া যায়, মিটার স্কোয়ার পার ডেতে দেওয়া যায়। তো যেটাতে খুশি আপনারা দিতে পারেন, তবে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড এইটা দিয়ে মানে এইটা হচ্ছে যে এই ইউনিটে যদি আপনি কোনো সিভি বের করেন সেটা যে কোনো সূত্রে ডাইরেক্টলি ব্যবহার করা যায়। তো এই গেল। তারপরে এইটা হচ্ছে কি একটা প্রশ্ন, এটা যদিও পরীক্ষায় আসে নাই, যে এই যে ভলিউম কম্প্রেসিবিলিটি কত, সিভি ভ্যালু কত, এখান থেকে বের করতে হবে। 30 BCS এ এসছে। দেখেন বিসিএস এর প্রশ্নগুলো আবার একটু মানে বড় হয়, যে 2 ধাপে এরকম, যে টাইম রিকোয়ার্ড টু রিচ 50% কনসোলিডেশন 50% মানে হচ্ছে ইউ লেস দেন 60%। তাহলে এখন ইউ লেস দেন 60% হলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম সয়েল স্পেসিমেন হচ্ছে 3 সেন্টিমিটার থিক, তাহলে আমার এইচ এর ভ্যালু হচ্ছে 3/2 আন্ডার এ সিঙ্গেল ড্রেনেজ, সরি এইচ আগে আমাকে দেখতে হবে যে সিঙ্গেল ড্রেনেজ না ডাবল ড্রেনেজ। সিঙ্গেল ড্রেনেজ হলে এইচ এর ভ্যালু 3, টি হচ্ছে গিয়ে 30 মিনিট। ডিটারমাইন টাইম রিকোয়ার্ড ফর দ্য সেম সয়েল ফর 4 মিটার থিক, মানে reach the same degree of solution if it has double drainage। তাহলে সেম ওটার জন্য আমার টি বের করতে হবে, এটা যদি T1 হয় আমাকে T2 বের করতে হবে, যেখানে আমার H2 হচ্ছে 4/2 অর্ধেক। তাহলে এখানে আমরা জাস্ট এই ভ্যালুগুলো বসালেই হয়ে যাবে। এখন এইখানে একটা যে এখান থেকে বলেছে যে এটা কি নরমালি কনসোলিডেটেড ক্লে, ওভার কনসোলিডেটেড ক্লে, সেম সূত্র ব্যবহার করেই আমরা দেখেন এই সেম সূত্রগুলাই কিন্তু বারবার ঘুরে 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 আসছে। তো এখানে যেই উদাহরণগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলা করলেই দেখা যাবে যে আপনাদের মোটামুটি সব সলভ হয়ে যাবে। আর এইখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা নিয়ে গত ব্যাচে বেশ একটা তোলপাড় হয়েছিল, যে তারা এটা নিয়ে স্যাটিসফাইড হইতে পারে নাই, যে এটা কি ম্যাটের একটা ছিল, এই যে আরপিজিসিএল একটা বাকোয়াস একটা কোশ্চেন করেছে। কারণ এই কোশ্চেন আপনার এই ইকুয়েশন কারো পক্ষে মনে রাখা পসিবল, কেউ মানে যদি আপনাদের পক্ষে কারো পক্ষে মনে রাখা পসিবল হয় আমাকে জানাবেন এই চ্যাপ্টারটা করার সময়। অথবা আমাদের সামহাও মিস হয়ে গেছে যে এই ক্যালকুলেশনটা এইটা ব্যবহার করার জন্য, এই যে এই এল ভ্যালুটা বের করার জন্য একটা চার্ট আমাদের বিএম দাসের বইতে দেওয়া আছে। হ্যাঁ, বিএম দাসের বইতে দেওয়া আছে, এটা আপনাদেরকে দেখাই। কিন্তু এটা যদি এই চার্ট না দেওয়া থাকে এইটা কারো পক্ষে বের করা সম্ভব না, অথবা এই ইকুয়েশনটা দুইটার একটা দেওয়া থাকতে হবে, হয় এই ইকুয়েশনটা দিতে হবে না হলে চার্ট দিয়ে দেওয়া থাকা লাগবে। এটা আমি একটু বিএম দাসের বইটা আপনাদেরকে দেখাই। মানে যেটা হচ্ছে যে সমস্যা, পোলাপান হচ্ছে যেটা আসলে আসার সম্ভাবনা বেশি সেই ধরনের প্রশ্নপত্রে যেগুলাতে হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টরদের আটকানো যায় ওই টাইপের জিনিসগুলাতে বেশি ফোকাস করে। তো আপনাদের যেন এই ধরনের কোনো খেদ না থাকে যে না ভালোভাবে
বুঝাই নাই বা এটা স্কিপ ভাই করে এই গেছি, ম্যাথটা কি এটা দেখবো দেখবেন। হলে? এটা দেখার আসলে প্রয়োজন নাই, বললাম কি যে 60 to 70% ম্যাথ মোর লেস কমন পাওয়া যায়, বাকি 10 to 20% ম্যাথ যেটা হচ্ছে একটু প্র্যাকটিস বেশি যারা করবে তারা পারবে, আর 10% ম্যাথ এটা হচ্ছে ওই 10% এর মধ্যে যেগুলো আসলে আনপ্রেডিক্টেবল। তো যদি মনে করেন যে না দেখবেন তাহলে দেখবেন, আর যদি মনে করেন যে না এই ভেজাল আমি দেখতে চাই না, স্কিপ করে যাবেন। হ্যাঁ, এটা আমি একটু হ্যাঁ, দেখেন। বাকিগুলো সব প্র্যাকটিস করবো তাই না, যতগুলো আছে এখানে? অবশ্যই অবশ্যই বাকি যা আছে সব প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নেই। হ্যাঁ, আর এই ধরনের ম্যাথ গুলা সব, আর আমার একটা সাজেশন আছে, হ্যাঁ সাজেশনটা আমি একটু বলি, এটা খুঁজতে খুঁজতে, সেইটা হচ্ছে যে আপনাদের প্রশ্ন আসলো, বুয়েট যেটা করে যে 5টা প্রশ্ন দিল, 10টা প্রশ্ন দিল, 10টা প্রশ্ন 5 মার্ক করে, তাহলে কি হইলো 5 10 50, তাহলে 5 10 50 হইল। এর মধ্যে দেখা যাবে যে কিছু ম্যাথ আছে যেগুলা এক লাইনের কিন্তু আনকমন, যে অঙ্কগুলো আপনি পরীক্ষার হলে করে যান না, কিন্তু যদি অঙ্কগুলো আপনি পারেন 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ এক লাইনের অঙ্ক। আর কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে খুবই কমন কিন্তু অনেক বড়, এক একটা অঙ্ক করতে অনেক সময় লেগে যায়। তো আমাদের যেটা সমস্যা হয় কি, আচ্ছা ঠিক আছে আমি তো এই অঙ্কটা পারি, তাহলে এই অঙ্কটা অ্যান্সার করি, করতে গিয়ে দেখা যায় কি আমাদের অনেক বড় সময় লেগে যায়। যেমন এই প্রশ্নটা আপনার পরীক্ষায় যদি আসে, যদি কেউ এটা সলভ করে দিতে চান, তাহলে যতটা না সময় লাগবে তার বদলে দেখা যাবে যে এই প্রশ্নটা চলে আসলো, এই ধরেন আহ এই প্রশ্নটা চলে আসলো, এইটা 34 বিসিএস এ এসছে, কতটুকু সাইজে, বিসিএস এরটা দিয়ে আমি উদাহরণ দিই, যে দেখেন একটা প্রশ্ন এসছে কতটুকু, আর এটা হচ্ছে 38 বিসিএস এ, এটা হচ্ছে 37 বিসিএস এ, দেখেন কত বড় অঙ্ক, সেম অঙ্কই কিন্তু ভলিউম কিন্তু বেশি। তার মানে কি, এটা আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন সাইজের অঙ্কগুলা করবেন, আপনি ভালো পারেন দেখেই যে ওই অঙ্কটা আপনার ফার্স্টে অ্যাপ্রোচ করবেন এরকম না। হ্যাঁ, তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমার একটা র্যাফট ফাউন্ডেশন যদি হয়, র্যাফট ফাউন্ডেশনে যেটা করা হয় যে আপনার, এটা তো র্যাফট ফাউন্ডেশন, এটাকে প্রথমে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এটাকে পুরাটা ভাগ করে নিতে পারি, পুরাটা নিয়ে কাজ করতে পারি, অথবা এটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিতে পারি। ভাই একটু জুম করে দাও। হ্যাঁ হ্যাঁ জুম করছি। সেটা হচ্ছে যে ধরেন এখানে দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এই পুরাটা নিয়েও করতে পারি, অথবা এটাকে এরকম ভাগ করে নিয়েও করতে পারি। তো আমরা এটাকে করেছি কি এরকম ভাগ করে নিয়েছি, ভাগ করে নিলে অ্যাকুরেসি বেশি আসে, আর পুরাটা নিলে অ্যাকুরেসি কম আসে। এখন যেটা করতে হবে যে দেখেন একটা ফাউন্ডেশন যদি এখানে থাকে, ম্যাট ফাউন্ডেশন যেহেতু, তাহলে এটা আমি বাঁকা করে আঁকলাম কেন, কারণ কি এই পাশে সেটেলমেন্ট বেশি হচ্ছে, এই পাশে সেটেলমেন্ট কম হচ্ছে, তাই না? তাহলে এই পয়েন্টের সেটেলমেন্ট একরকম হবে, এই পয়েন্টের সেটেলমেন্ট একরকম হবে, এই পয়েন্টের সেটেলমেন্ট একরকম হবে, তাই না? তাই না? তো এইটা বোঝানোর জন্য এইটাকে এরকম ভাগ করে নিয়েছি, নিয়ে এখানে দুইটাই করেছি যে এম, এম মানে হচ্ছে এক্স বাই জেড, এক্স বাই জেড কি, এই যে জেড হচ্ছে গিয়ে 2 মিটার, জেড হচ্ছে গিয়ে 2 মিটার, হচ্ছে এই যে এইটা 4-এর অর্ধেক, 4-এর অর্ধেক হচ্ছে 2 মিটার। আর এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে, সরি এক্স হচ্ছে কি এই যে 6 মিটার, এক্স হচ্ছে 6 মিটার, আর এম হচ্ছে গিয়ে 4 মিটার। আর এইখানে যে জেড, জেড হচ্ছে কি যে এইটা, এই ক্লে লেয়ারের মিড পয়েন্টে আমার কতটুকু সেটেলমেন্ট হচ্ছে সেইটা। তো এটা যদি 6 মিটার হয় তাহলে এইটুকু হচ্ছে কত, 3 মিটার।
আর এইটা হচ্ছে এক্স, আর এইটা হচ্ছে এক্স বাই জেড, আর এটা হবে হচ্ছে 4/z। এখন দেখতে হবে যে z হচ্ছে ডিস্টেন্স বিটুইন বটম লেয়ার অফ ফুটিং এন্ড মিডল অফ ক্লিয়ার লেয়ার, যেটা আমি বললাম এটাকে। এখন কি হচ্ছে কি এই যে টোটাল লোডটা কত 8160 কিলোনিউটন ডিভাইডেড বাই এটার এরিয়া 12 ইন্টু 8, এই জন্যই তো এটা 6 আর এটা 4 হয়েছে, তাই না? এখান থেকে আমি পেলাম হচ্ছে এর প্রেসার। তাহলে কন্ট্যাক্ট প্রেসার হচ্ছে কতটুকু? কন্ট্যাক্ট প্রেসার হচ্ছে যে এইখানে দেখেন খালি এখানে কি ম্যাট ফাউন্ডেশন, তার মানে কি এই জায়গাটা বেসমেন্টের মতন। এইখানে যে সয়েলটা থাকবে সেই সয়েলের কিন্তু কোনো প্রেসার এখানে কাউন্ট হবে না। এই জন্য দেখেন এই যে 15 ইন্টু 2 গামা এইচ এটাকে বিয়োগ দিয়ে দিয়েছে, যে সয়েলের এটাকে বাদ দিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে নেট কন্টাক্ট প্রেসার। এটা আমরা যখন ফাউন্ডেশন দেখব, আজকে হয়তো এটা দেখার আর সুযোগ হবে না, তখন আমরা এই নেট কন্টাক্ট প্রেসারটা নিয়ে জানতে পারবো। তারপরে এখান থেকে বের করব। ভাইয়া 6 ভাইয়া হ্যাঁ, 6 আর 4 টা কিভাবে আসলো এটা একটু আমার বুঝতে ফাউন্ডেশনের সাইজ হচ্ছে 12 মিটার বাই 8 মিটার। এই জন্য এটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। এটাকে ওই পাশে দুই ভাগে ভাগ করেছি 6 মিটার 6 মিটার, এই পাশে দুই ভাগে ভাগ করেছি 4 মিটার 4 মিটার। এটা কি অ্যাজিউম করে নিচ্ছি? অ্যাজুম করে নিচ্ছি, হ্যাঁ। কারণ হচ্ছে এটাকে আমি যত বেশি ভাগে ভাগ করব, আমি চাইলে এটাকে 12 টোটাল 12 মিটার বাই 8 মিটারের জন্যই ক্যালকুলেশন করতে পারতাম, অথবা এটাকে এরকম অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করতে পারতাম। এটা অ্যাজিউম করে নিচ্ছি যে সব, এটা হচ্ছে কি একটু আপনার অ্যানালাইসিস টাইমও কম লাগছে, আর হচ্ছে ইয়ে কম লাগছে। এটা পরীক্ষার হলেই দেওয়া ছিল, 12 মিটার প্রশ্নেই বা দেওয়া 8 ছিল। মিটার ফাউন্ডেশন এটা অ্যাজিউম করছি। হ্যাঁ, 12 মিটার বাই 8 মিটার ফাউন্ডেশনের জন্য করছি। এই যে এখানে তো লেখাই আছে। ক্লাসের সময় বইটা সাথে রাখবেন, আর ভাই আরেকটা বইয়ের কোশ্চেন পাশে ছিল হচ্ছে গিয়ে এটা নোট ডাউন করে রাখবেন যদি কিছু থাকে। হ্যাঁ বলেন। ভাইয়া ওই 12 আর 8 যে এটা এইভাবে নিচ্ছি, এটা যদি উল্টা ভাবে নেই তাহলে কি একই ভ্যালু আসে? একই ভ্যালু 4 আসবে, উপরে 6 নিচে। একই ভ্যালু আসবে, সেম ভ্যালুই আসবে। তো এইখান থেকে আমরা বসাইলাম, এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে একটা এম দেওয়া আর একটা হচ্ছে এটা হবে এন। হ্যাঁ, এটা এন হবে, এটা একটু ঠিক করে নিন। এটা এন হবে। তারপরে এই সূত্র, এটা সাধারণত এত বড় সূত্র দিয়ে আমরা করি না। এটার একটা টেবিল আছে, যে টেবিলটা নিয়ে বারবার কথা বলছি। টেবিলটা দেখি এখানে আছে কিনা। এটা আমি আমি খুঁজে আপনাদেরকে দিব। এটা হচ্ছে এই টেবিল আছে, এই টেবিলটা পিএম দাসের ইসে দেওয়া আছে। সরি, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওইখান থেকে এটা বের করতে পারবেন। তারপরে এখানে এল এর ভ্যালু বের করব, গ্রাফ থেকে এল বের করে ডেল পি হচ্ছে 4L ইন্টু কিউ নট। হচ্ছে কেন, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা যে এটাকে 4 ভাগ করলাম সেই জন্য 4L। এখান থেকে আবার আমরা সিসি ই নট এইচ এগুলা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, যে সিসি ই নট, সিসি হচ্ছে 0.28, ই নট 0.9, এটা দেওয়া আছে। এইচ হচ্ছে 3 মিটার, কারণ কি এক পাশে এটার এই পাশে কি ইমপারমিয়েবল, তাহলে কি হবে, এক পাশে ইমপারমিয়েবল থাকলে কি হয়, সিঙ্গেল ড্রেনেজ না ডাবল ড্রেনেজ? সিঙ্গেল ড্রেন। ওয়ান ওয়ে। সিঙ্গেল ড্রেনেজ। তাহলে এখানে দিলে এখান থেকে এইচ এর ভ্যালু বের করবো। তো এই ধরনের অঙ্কগুলা আসলে যদি ওই গ্রাফটা দিয়ে দেয় তাহলে ভালো, আদারওয়াইজ বেশি বড় অঙ্ক পরে করাটাই বেটার, অথবা বেশি সেম অঙ্ক যদি দেয় তাহলে কি ভাই এল এর মানটা যদি আমরা একটু মুখস্থ করে নিই এটা কি হবে? মানে এইভাবে দিলে করেন, এই এল এর মান মুখস্থ করেন,
আপনি যদি করতে পারেন আমার দিক থেকে তো কোনো সমস্যা নেই। ভাই সূত্র না, আমি বলতেছি এল এর মানটা জাস্ট, মানে অনেক সময় হয় না যে প্রশ্ন কমন আসে আমাদের, ও একদম এই ও ও প্রশ্নটাই যদি ওইটা, আসে। হ্যাঁ ওইটার জন্য তাহলে এল এর মান বের করে করে দেখেন, করতে পারেন এল এর মান। তো বইগুলো একটু দেখেন, যে কয়টা বইয়ের দিয়েছি, বইয়ে কি কি বলছে, তাহলে ওইভাবে করে একটু দেখতে পারেন। যদি ওইভাবে লেখেন আপনার করবে না, মার্ক কাটবে না কোনো। হুম, আচ্ছা, তাহলে এই গেল এই অঙ্কগুলা, তো সবই যেগুলো আলোচনা করলাম। এরপরে এইখানে হচ্ছে লাস্ট এই লাস্ট এই সেটেলমেন্টটা, এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি সেটেলমেন্ট। সেকেন্ডারি সেটেলমেন্টকে আমরা হচ্ছে এটাকে ইলাস্টিক সেটেলমেন্ট। তো এটার জন্য সেকেন্ডারি সেটেলমেন্টের সূত্র নাকি এটা, ও না, এটা হচ্ছে ইনিশিয়াল এটা হচ্ছে ইনিশিয়াল সেটেলমেন্ট, সেকেন্ডারি না সরি, ইনিশিয়াল সেটেলমেন্ট। ইনিশিয়াল সেটেলমেন্টকে ইলাস্টিক সেটেলমেন্টও বলে, কারণ ওইটা ইলাস্টিক, তখন ওইটার ক্ষেত্রে ধরা হয় যে ফাউন্ডেশনটা আমার এই যে ফ্লেক্সিবল ফাউন্ডেশন। হ্যাঁ, এই জন্য এটাকে ইলাস্টিক সেটেলমেন্ট ধরে। ইলাস্টিক সেটেলমেন্টের সূত্র কিউ বি 1 - মিউ স্কোয়ার বাই ই ইন্টু আইপি। এইটার ভ্যালুগুলো এখানে দেওয়া নাই, এটা বিএম দাসের বইতে দেওয়া আছে। প্রাইমারি সেটেলমেন্ট কই, রিলেশনস ফর এই যে ইলাস্টিক সেটেলমেন্ট, এটা বিএম দাসের বইতে দেখেন, এই যে এইটা এখানে সব ভ্যালুগুলো দেওয়া আছে। হয়ে গেল এম প্রাইম এন প্রাইম। এই যে আইএফ এর সূত্র, এখান থেকে এই যে আইপি ইনফ্লুয়েন্স ফ্যাক্টরের সূত্র দেওয়া, পয়সনস রেশিও অফ সয়েল এইটাও দেওয়া আছে, যে সয়েলের টাইপের উপরে ডিপেন্ড করে। এই যে দেখেন পয়সনস রেশিও, লুজ স্যান্ডের জন্য কত, মিডিয়াম স্যান্ডের জন্য ডেন্স স্যান্ড, সিল্টি স্যান্ড, সফট ক্লে, মিডিয়াম ক্লে, এগুলা কত, এখান থেকে এই পয়সনস রেশিও পাচ্ছি। মডুলাস অফ ইলাস্টিসিটি ইএস পাচ্ছি। আর আইএফ ইনফ্লুয়েন্স ফ্যাক্টর বা হ্যাঁ ইনফ্লুয়েন্স ফ্যাক্টর এটা পাচ্ছি। তো এইখানে এই সূত্রটা বসাইলেই আমাদের ইনিশিয়াল যে সেটেলমেন্ট সেটা আমরা পাবো। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে এই ডিএফ বাই বি রেশিও বা এল বাই বি রেশিও এটা কত, এটার উপর ডিপেন্ড করে, এবং মিউ এস এর ভ্যালুটা কত সেটার উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে এই ভ্যালুগুলা দেওয়াই থাকে। হ্যাঁ, এই ভ্যালুগুলো দেওয়াই থাকে। যদি পরীক্ষার হলে দেওয়া না থাকে, তাহলে আপনার এই যে দেওয়া থাকে, এই যে এত, এখানে দেখেন এই যে এইচ মিউ এস ই নট কে, এগুলো সব দেওয়া থাকে। এখান থেকে আপনি ওই সূত্রে বসায় জাস্ট বের করে নেবেন। হ্যাঁ, এই অঙ্কগুলো খুব ইজি, এগুলো পরীক্ষাতে আসে। এবার আসি হচ্ছে আমরা সয়েলের শিয়ার স্ট্রেংথ নিয়ে। তো আমরা আজকে সয়েলের শিয়ার স্ট্রেংথ পড়ে শেষ করব, দেখি কত দূর আছে। আমরা আর হয়তো 10-15 মিনিট ক্লাস নিব। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আসি হচ্ছে সয়েলের শিয়ার স্ট্রেংথ। শিয়ার স্ট্রেংথ অফ সয়েলের বেসিক বিষয়টা কি, সেটা হচ্ছে যে সয়েল যখন, সয়েলের উপর এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে সেটেলমেন্টের ক্রাইটেরিয়া, এবার আমরা দেখবো হচ্ছে স্ট্রেংথের ক্রাইটেরিয়া। যে আমরা এর আগের দিন বারবার বলছিলাম যে ইফেক্টিভ প্রেসারের একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে সিগমা মাইনাস ইউ। যারা আগের দিন ক্লাসে ছিলেন তারা মনে করতে পারবেন যে আমরা বলেছিলাম যে সয়েলের প্রেসারটা, একটা সয়েলের উপর যদি আমরা দাঁড়াই, তাহলে এটা দুই দিক থেকে দুইটা, এখান থেকে অ্যাকশন আসে, এখান থেকে রিঅ্যাকশন আসে। রিঅ্যাকশন কে কে দেয়, দেয় হচ্ছে সয়েল আর ওয়াটার। তো ওয়াটারের রিঅ্যাকশন ফোর্স এতই কম থাকে যে সেটাকে নেগলিজিবল ধরা হয়। এই জন্য আমরা যেটা করি, যে আমার টোটাল যেই প্রেসার সেইখান থেকে পোর ওয়াটার প্রেসারটা বাদ দিয়ে আমরা এফেক্টিভ প্রেসারের জন্য রিঅ্যাকশনটা দেখি, যে সয়েল যে রিঅ্যাকশনটা দিবে সেটা অ্যাকচুয়ালি টোটাল প্রেসার দেয় না, সেখান থেকে পোর ওয়াটার প্রেসার বাদ দিয়ে যেইটা থাকে সেইটা দেয়। তো এখন
এই যে সয়েল এখানে দিল রিয়াকশন, সয়েলের যদি কখনো ফেলিয়ার হয়, যদি সয়েল কখনো ফেল করে, তখন সয়েলের সবসময় শিয়ার ফেলিয়ার হয়। এইটা শিয়ার ফেলিয়ারটা কি, এইটা হচ্ছে আরসিসি ক্লাসে ডিটেলস আলোচনা করবে, এই জন্য আমি আর এটাতে শিয়ার ফেলিয়ার নিয়ে আলোচনা করলাম না। কিন্তু সয়েলে সবসময় শিয়ার ফেলিয়ার হয়। তো শিয়ার ফেলিয়ারটা কি, যখন এটা স্যান্ডি সয়েল হয় তখন স্যান্ডের শিয়ার ফেলিয়ারটা প্রকাশ করা হয় হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ফাই দিয়ে। আর ক্লের ক্ষেত্রে এই শিয়ার স্ট্রেংথ, স্যান্ডের শিয়ার স্ট্রেংথ প্রকাশ করা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়ে, ক্লেরটা করা হয় হচ্ছে কোহেশন দিয়ে। তো এই যে স্যান্ডার ক্লের এই ইটা শিয়ার স্ট্রেংথ, সেই শিয়ার স্ট্রেংথটা মূলত এই কুলম্বের সূত্র থেকে করা হয়, কুলম্বের সূত্র থেকে। এই কুলম্বের কিন্তু আবার আমরা ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় একটা পড়ে এসেছি, বলেন তো কি পড়ে এসেছিলাম কুলম্বের সূত্র, কোন কোন সাবজেক্টে? ফিজিক্স। ফিজিক্স ফিজিক্সে, ইলেকট্রনিক্সে, তাই না? ইলেকট্রনিক্সে, হ্যাঁ, স্থির তড়িতে, রাইট। তো এরকম যেটা হচ্ছে যে কুলম্ব সাহেব যেটা বলেছে যে টাউ হচ্ছে শিয়ার স্ট্রেংথ ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই। এখন এটার একটু আমি ব্যাখ্যা করি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই সয়েলটা চিন্তা করেন, আমরা এইটা চিন্তা করব, তো তার আগে আমাদেরকে একটু ডাইরেক্ট শিয়ার টেস্ট সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তো ডাইরেক্ট শিয়ার টেস্টের আমি জাস্ট ছোট্ট করে একটু ভিডিও দেখাই আপনাদেরকে, দেখায় আমরা তাহলে বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। ডাইরেক্ট শিয়ার টেস্ট, leading to mind compression. To conduct this test, we need the direct shear আমরা apparatus হচ্ছে কি এটাকে that বলা হচ্ছে consists ডাইরেক্ট of শিয়ার অ্যাপারেটাস। এখানে আমরা কি করি, এই জায়গাটাকে বলা হচ্ছে শিয়ার বক্স। এখানে আমরা সয়েল দেই, সয়েল দিয়ে এই যে এইখান দিয়ে লোড চাপাই দেই। এই লোডটা কি করে, এর উপরে নরমাল প্রেসার দেয়, নরমাল মানে এটার উপরে নরমাল বলতে হচ্ছে ভার্টিক্যালি দেয়, ভার্টিক্যাল না ঠিক, এটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে দেয় লোড। হ্যাঁ, তো মানে পারপেন্ডিকুলার তলের উপরে আর কি। তলের উপরে। তার এইখানে যদি এটা যদি সয়েল স্যাম্পল হয়, এইখান থেকে একটা থাকে, এইখান থেকে এটা ঝুলানো হয়, তার মানে এটা কি তার উপরে নরমাল প্রেসার দেয়। নরমাল প্রেসারকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, নরমাল স্ট্রেস দেয়। এরপরে যেটা করা হয় যে সরি, নরমাল স্ট্রেস দেওয়ার পরে এই যে এইখান থেকে এইটা এটা দেখেন একটা মেশিন লাগানো আছে, এই ইটাকে প্যানেলটাকে চালু করে দেওয়া হয়। ফলে কি হয়, এর উপরে এইদিকে এই যে এই জিনিসটা ঘুরে 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 একটা শিয়ার ফোর্স দেয়, পাশে দিয়ে ধাক্কা দেয়। হ্যাঁ, পাশে দিয়ে ধাক্কা দেয়, পাশে দিয়ে যেই ধাক্কাটা দেয় সেটাকে আমরা বলি হচ্ছে টাউ বা শিয়ার ফোর্স। হ্যাঁ, তো এইরকম যখন হয়, তো যেটা করা হয় যে এই পাশে সিগমা, এই পাশে টাউ দিয়ে আমরা যদি একটা গ্রাফ রাখি, এটার ক্ষেত্রে কি করা হয়, ধরেন প্রথমে 2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার নরমাল লোড দেওয়া হইলো, তার জন্য সাপোজ পেলাম আমি 6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মানে আমার সয়েলটা কি হবে, সেটা হচ্ছে যে একটা সয়েলের উপরে যদি আমরা লোড দেই, তাহলে সে নরমাল লোড যদি দেই, তাহলে খালি নরমাল লোডের জন্য সে ফেল করবে, অথবা খালি যদি টাউ বা শিয়ার ফোর্স দেই, তাহলে সে কি করবে, খালি শিয়ার ফোর্সের জন্য ফেল করবে। কিন্তু দুইটা যখন একসাথে কাজ করে, তখন টাউ এর একটা
নির্দিষ্ট মান এবং সিগমার একটা নির্দিষ্ট মানের জন্য সে ফেল করে। এটাকে বলা হয় হচ্ছে মোর কুলম্ব ফেইলিয়ার থিওরি। অর্থাৎ আপনি যদি দেখেন এখানে আমরা যদি এরকম করি যে নর্মাল লোড দিচ্ছি আর শিয়ার লোড দিচ্ছি, দিতে দিতে কি হয় যে এইখানে কি শিয়ার লোড সবচেয়ে বেশি, এখানে শিয়ার লোড সবচেয়ে বেশি, আর এই জায়গাতে নর্মাল লোড সবচেয়ে বেশি, তাই না? শিয়ার লোড সবচেয়ে বেশি এবং নর্মাল লোড সবচেয়ে বেশি। কিন্তু আমার সয়েলে যখন একই সাথে নর্মাল লোড এবং শিয়ার লোড দেওয়া হয় তখন কিন্তু এরকম হয় যে কখনোই ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের জন্য এ ফেল করে না বা ম্যাক্সিমাম নর্মাল লোডের জন্য এ ফেল করে না। এ ফেল করে কি যে শিয়ার ফোর্স এবং নর্মাল ফোর্সের একটা কম্বিনেশনের জন্য। সেটা হইতে পারে কি, সেটা এই মোর কুলম্বের যে কোনো একটা পয়েন্টের জন্য হইতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমরা যেটা করি যে ফার্স্টে ধরেন নর্মাল লোড দেই এত আর টাউ দেই এত, দিয়ে পেলাম হচ্ছে তার ধরেন এরকম একটা পাই। তারপরে এটাকে 4 কেজি করি, তাহলে ধরেন এটা থেকে আমি পেলাম হচ্ছে ধরেন 9 কেজি, তাহলে কি হবে আরেকটা পয়েন্ট পাবো। আবার ধরেন এইখানে দিলাম হচ্ছে 8 কেজি, এটার জন্য পাচ্ছি হচ্ছে আমি 17, তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাবো। এখন এই পয়েন্ট 3টা যদি আমি যোগ করি, এই পয়েন্ট 3টা যদি আমি যোগ করি, এই পয়েন্ট 3টা একটা বেস্ট ফিট লাইন আমি টানি। হ্যাঁ, আমরা সবসময় বেস্ট ফিট লাইন টেনে যদি যোগ করি তাহলে কি হবে, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা ছোটবেলায় শিখেছি কি, যে y ইকুয়াল টু mx প্লাস c। এইখানে x কত, x হচ্ছে m, x হচ্ছে সিগমা, x হচ্ছে সিগমা, y কি, y হচ্ছে টাউ, আর এই যে এইটাকে বলা হচ্ছে c। আর m যেটা, m মানে আমরা জানি কি, m মানে হচ্ছে ঢাল বা স্লোপ। স্লোপের সূত্র কি, tan phi। এই অ্যাঙ্গেলটা যদি phi হয় তাহলে এটা ঢাল হচ্ছে tan phi। তাহলে এইটার সূত্রটা তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সিগমা ইকুয়াল টু টাউ ইকুয়াল টু সিগমা tan phi প্লাস c। এই হচ্ছে গিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি বলেন তো, একটু আগে আমরা দেখলাম কি, এই সূত্রটা কার সূত্র? হ্যাঁ, সরল রেখার আর কি। টাউ ইকুয়াল টু সিগমা tan phi প্লাস c, এটা কার সূত্র? এটা কুলম্বের। এটা কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্রটা এইভাবে করেই আসে। হ্যাঁ, কুলম্বের সূত্রটা এইভাবে করে আসে। এখন ধরেন টাউ মানে হচ্ছে শিয়ার স্ট্রেংথ। যদি কোনো একটা সয়েলের মধ্যে স্যান্ড এবং ক্লে একসাথেই থাকে তাহলে ওই সয়েলটাকে বলা হয় হচ্ছে C5 সয়েল, এবং C5 সয়েলের জন্য এই ইকুয়েশনটা খাটে। কিন্তু যদি এটা খালি ক্লে সয়েল হয় তাহলে কি হবে বলেন তো? phi equal to 0। phi equal to 0, তাহলে টাউ হবে কি, কোহেশন। তার মানে কি, ক্লে সয়েলের জন্য শিয়ার স্ট্রেংথ কার উপর ডিপেন্ড করছে, সি বা কোহেশনের উপর। আর যদি এটা ফাই সয়েল হয় তাহলে টাউটা কার উপর ডিপেন্ড করবে, সি ইকুয়াল টু 0। তাহলে এটা ডিপেন্ড করবে হচ্ছে সিগমা tan phi। তাহলে phi ইকুয়াল টু আমি পাই হচ্ছে tan ইনভার্স টাউ বাই সিগমা। ক্লিয়ার? আচ্ছা, বাকিরা? বাকিরা কি বলেন? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে, এখান থেকে আমরা কি পাচ্ছি, সয়েল। তাহলে আমরা বুঝতে পারছি যে সয়েল, ক্লে সয়েলের শিয়ার স্ট্রেংথ কোহেশনের উপর নির্ভরশীল, আর স্যান্ডি সয়েলের শিয়ার স্ট্রেংথ নির্ভরশীল হচ্ছে ফ্রিকশনের উপরে। ওকে, এখন এখানে আমরা চলে যাই
যদি যেটা বললাম যে যদি সি আর ফাই দুইটাই উপস্থিত থাকে তাহলে গ্রাফটা হয় এরকম। যদি সয়েলটা হয় ক্লেই তাহলে সেটা হয় হচ্ছে এরকম, অর্থাৎ খালি সি পাচ্ছি। আর যদি সয়েলটা হয় স্যান্ডি তাহলে সি এর ভ্যালু 0, এটা হয়ে যাবে এরকম। ক্লিয়ার? তাহলে কোন সয়েলের জন্য কি রকম গ্রাফের চেহারাটা হবে? হ্যাঁ, ফার্স্ট হচ্ছে মানে ইয়ার জন্য স্যান্ডি সয়েলের জন্য, সেকেন্ড একটা ক্লে সয়েল, থার্ড একটা সি5 সয়েল। তাহলে এখান থেকে জাস্ট এই অঙ্কগুলো খুবই ইজি। এখান থেকে এই অঙ্কগুলো এখানে দেওয়া আছে, এই যে এখান থেকে দেখবেন যে খুবই ইজি। হ্যাঁ, এই যে তো এখানে জাস্ট এই প্যারামিটার গুলো দেওয়াই থাকে, এটার ভ্যালু গুলা বসাই সলভ করতে পারবেন। ক্লিয়ার? এই যে নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, আর এখান থেকে ফাই এর ভ্যালু বের করবেন। নর্মাল স্ট্রেস দেওয়া আছে, শিয়ার স্ট্রেন্থ কত সেটা বের করবেন। 2 লাইনের ম্যাথ। হ্যাঁ, তো এই হচ্ছে কি আমার ডাইরেক্ট শিয়ার টেস্ট। তাহলে আমাদের ডাইরেক্ট শিয়ার টেস্টের মাধ্যমে যেটা হয় যে ইউজুয়ালি আমরা ডাইরেক্ট শিয়ার টেস্টটা করি হচ্ছে স্যান্ডি সয়েলের জন্য। ক্লেই সয়েলের জন্য আমরা ডাইরেক্ট শিয়ার টেস্ট করি না। ক্লেই সয়েলের জন্য আমরা ডাইরেক্ট শিয়ার টেস্ট করি না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ক্লেই সয়েলের জন্য যে আমরা ডাইরেক্ট শিয়ার টেস্ট করি না, তাহলে ক্লেই সয়েলের এই যে শিয়ার স্ট্রেংথটা কিভাবে পাবো বলেন দেখি? কোনো না কোনো ভাবে তো পেতে হবে, কিন্তু ক্লেই সয়েলের জন্য ডাইরেক্ট শিয়ার টেস্টটা ভালো রেজাল্ট দেয় না। এই জন্য ডাইরেক্ট শিয়ার টেস্ট থেকে ক্লেই সয়েলের কোহেশনটা আমাদের কখনোই বের করি না। এখন বলেন তো তাহলে কি করণীয় আছে? কিছুই জানতে হবে না, বেসিক থেকে বলেন, মাথা খাটান একটু। কম্প্রেশন টেস্ট করতে হবে আর কি, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, মানে কনসলিডেশনের বিষয়টাতে আসবে আর কি এখানে। এখানে আনকনফাইন্ড কম্প্রেশনের বিষয় কনসলিডেশন তো সেটেলমেন্টের জন্য, কনসলিডেশনের সাথে কোনো স্ট্রেংথের না লেনা মানে, দেনা নেই। মানে হ্যাঁ মানে বলতেছি তো আনকনফাইন্ড কনসলিডেশনটা, হ্যাঁ আনকনফাইন্ড আচ্ছা বলুন। করতে হবে যে ক্লেই সয়েল যদি হয় তাহলে ক্লেই সয়েলের কোহেশন বের করার জন্য আমাদের আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করতে হবে। তো আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের যদি একটু ছোট করে একটা ভিডিও দেখে নিই তাহলে আমার মনে হয় আবার জিনিসটা রিকল হবে। একটু কম ডায়ামিটারের কাট দিলে তারপরে এটা দিকে জ্যাকিং করলে এটা বেরিয়ে আসে। বেরিয়ে আসে আমরা এই অনুযায়ী আর কি আমাদের সাইজ অনুযায়ী কাটতে পারছি। আনকনফিডেন্স আমাদের 3 ইঞ্চি লাগে, একটু বেশি কাটতে হয়। কনসলিডেশনের জন্য 1 ইঞ্চি লাগে, যতটুকু লাগে সেই অনুযায়ী কাটতে। এটা হচ্ছে একটা আনডিস্টার্ব স্যাম্পল। আনডিস্টার্ব স্যাম্পলটাকে আমরা এরকম ট্রিম করে এই স্পেসিমেনটা তৈরি করি। এই যে স্পেসিমেন তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব? এইটা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট অ্যাপারেটাস। এখানে আমরা বসাই, বসানোর পরে কি করি? এটাকে লোড দেই। এই যে এইটা দিয়ে লোডিং দেই, এইটাকে বলা হয় হচ্ছে কি প্রোভিং রিং। প্রোভিং রিংটা কি করে? যে এটার উপরে কত লোড দিচ্ছি সেইটা ক্যালকুলেট করে, আর এটা হচ্ছে ডিফরমেশন ডায়াল, যেটা এই লোডিং এর কারণে কতটুকু ডিফরমেশন হচ্ছে সেইটা আমরা এখান থেকে পাই। এই যে দেখেন এখানে লোডিং হচ্ছে, এটাও ঘুরছে এবং এইটাও ঘুরছে। এই যে ঘুরছে 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 ঘুরছে, তার মানে এটা, আর এখান থেকে প্রেসার হচ্ছে, এটা হচ্ছে প্রেসার বাড়ছে। তো এইভাবে করলে যে দেখেন সয়েলটা ফেল করে গেল। তো এইটার জন্য যেটা করি আমরা, যে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টে এই ধরেন একটা গ্রাফ ড্র করি। আচ্ছা একটা মিনিট একটু ব্রেক দেই, আমার একটা জিনিস
সরি, হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে যে আমরা এইটা করি, সেটা কিভাবে, এই পাশেতেই হচ্ছে আমরা লোড, এই পাশেতেই হচ্ছে আমরা তার ডিফরমেশন। তাহলে কি হবে, যে লোড বাড়াইতে থাকলে ডিফরমেশন হবে 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 হবে। একটা সময়ে আমার লোড যখন ম্যাক্সিমাম হয়ে যাবে তখন আস্তে আস্তে ডিফরমেশন কমতে থাকবে। এখানে একটা ভুল করলাম, ভুলটা হচ্ছে যে এই পাশে থাকবে লোড আর এই পাশে থাকবে ডিফরমেশন। নাকি না, এই পাশে থাকবে ডিফরমেশন, এই পাশে থাকবে লোড, ঠিকই আছে। তো লোড যত বাড়াবো, লোড বাড়াইতে বাড়াইতে কি হবে, একটা ম্যাক্সিমাম ডিফরমেশন হবে। ম্যাক্সিমাম ডিফরমেশন হওয়ার পরে সে আবার কি হবে, যখন ম্যাক্সিমাম ডিফরমেশন হবে তখন যেটা হয় যে এই ভ্যালুটা আস্তে আস্তে, মানে প্রেসার বাড়তে বাড়তে আস্তে আস্তে কি হবে, এটা কমতে থাকে। তো এই যে ম্যাক্সিমাম আমার ডিফরমেশন হইলো, ম্যাক্সিমাম ডিফরমেশন হওয়ার জন্য যেই পরিমাণ লোড আমার প্রয়োজন হয় তাকে বলা হয় হচ্ছে কিউ ইউ বা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ বলা হয় কিউ ইউ। তো এখান থেকে আমরা সি পাবো। সি বা কোহেশন, কোহেশনের আরেকটা নাম হচ্ছে গিয়ে আনড্রেইনড শিয়ার স্ট্রেংথ। এটা ভ্যালুটা হচ্ছে কিউ ইউ বাই 2। সি ইকুয়াল টু কত, কিউ ইউ বাই 2, মানে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথকে হাফ করলে আমরা পাই হচ্ছে কোহেশনের ভ্যালু। বুঝা গেল? বলেন। কেউ কি আছেন নাকি, নাকি ঘুমাই গেছেন? আছে আচ্ছা, বাকিরা? ভাই, তাইলে অনেক এখানে বিষয়টা হচ্ছে যে এটা একটু দাঁড়ান, সার্কুলার হয়ে যাওয়ার কথা না, আমরা যত ভাব বলতেছি। আমি একটু কথা বলে নিই, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। জি ভাই, আছে। আচ্ছা, কথা বলেন না তো, আমি এই জন্য বুঝছি না। দেখি একটু সবার সাথে একটু করি। আসিফ আহমেদ রিদম ভাই। আছে ভাই, আছে। খায়রুল ভাই, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে। আচ্ছা মেহেদী ভাই, একটু বলেন আপনার এখন কি সমস্যা। মানে আপনার, মানে যে গ্রাফটা মানে আমরা একটু আগে দেখলাম আর কি, মানে এটা যদি আমি যদি কিউ বাই 2 যদি দেই, এটা তাহলে মানে পুরোটা সার্কুলার হয়ে যাওয়ার কথা না, মানে ওই যে ওএমসি টাইপের কার্ভ না হয়ে মানে একটু সার্কুলার ভাবে হওয়ার কথা কার্ভটা। হ্যাঁ, মানে এটা কিউ বাই 2 নিলে সার্কুলার সাথে সম্পর্ক কি? মানে তো অর্ধেক, মানে অর্ধেকটা আসার মানে আমার কাছে মানে মাথা ধরতেছে না, অর্ধেকটা দিলে তো আর কথা না আর কি, মানে কার্ভ অনুযায়ী। হওয়ার কিছু না, কার্ভের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমাদের কার্ভে ম্যাক্সিমাম ডিফরমেশনের জন্য, ম্যাক্সিমাম ডিফরমেশন হওয়ার জন্য যেই লোডটা প্রয়োজন তাকে আমরা বলি হচ্ছে কিউ ইউ বা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। এই আমাদের যদি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথকে হাফ করি তাহলে আমরা ওই সয়েলের কোহেশন বা কোহেসিভ প্রপার্টিটা পাই। এর সাথে গ্রাফের কোনো সম্পর্ক নাই। তো গ্রাফ থেকে কিউ ইউ পাই, সেই কিউ ইউটাকে আমি হাফ করে দিব, তাহলেই আমি সি পাবো বা কোহেশন বা আনড্রেইনড শিয়ার স্ট্রেংথ। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকের লাস্ট টপিকে আমি চলে আসি। সেই লাস্ট টপিকটা হচ্ছে গিয়ে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট। হ্যাঁ, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা হচ্ছে কি আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের মতনই, কিন্তু সেটার ক্ষেত্রে কি করা হয়, আনকনফাইন্ড কম্প্রেশন স্ট্রেংথে আমরা কি দেখেছি, যে ওইটার মধ্যে সয়েল সাপোর্টটা ডাইরেক্ট বসানো হয়। আর এইটার ক্ষেত্রে কি করা হয়, ট্রাইঅ্যাক্সিয়ালে কি হয়, ট্রাইঅ্যাক্সিয়ালে যেটা করা হয় যে আমার এই সয়েল স্যাম্পলটাকে একটা পলি ব্যাগের মধ্যে ভরা হয়। ফলে কি হয় যে এইটা আর বের হওয়ার সুযোগ থাকে না। তো কেন এটা এরকম পলিথিনের মধ্যে দেওয়া হয়, কারণ হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি আজকে ওই কনসলিডেশন পড়ানোর সময় দেখাচ্ছিলাম যে একটা সয়েল
যখন মাটির নিচে থাকে তখন কি হয়, তার মধ্যে ভার্টিক্যাল প্রেসারও থাকে, ল্যাটারাল প্রেসারও থাকে। কিন্তু আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের ক্ষেত্রে আমরা কি করি, শুধুমাত্র এই ভার্টিক্যাল প্রেসারটা দিই। তাহলে ল্যাটারাল প্রেসারের বিহেভিয়ারটা কই গেল? সেটার জন্য আমরা যেটা করি যে এই সয়েল স্যাম্পলটাকে একটা চেম্বারে বসাই। চেম্বারে বসাই, এইখানে সয়েল স্যাম্পল থাকে, এটা পুরোটাই সয়েল স্যাম্পল। সয়েল স্যাম্পলের চারপাশে এটাকে পানি দিয়ে ভরে দিই, ওয়াটার। এটাকে আমরা ওয়াটার বা ফ্লুইড দিয়ে ভরে দিই। হ্যাঁ, ওয়াটার দিয়ে ভরে ফেলার পরে আমরা যেটা করি যে এই চেম্বারটা পানি দিয়ে যখন ভরে ফেলি, তাহলে কি হবে যে যখন আমি এইভাবে করে নর্মাল লোড দিব, তখন নর্মাল লোড তো পাবো, সাথে সাথে আমি সাইডেরও এটা পাচ্ছি, নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস দুইটাই পাচ্ছি। তো এইটার উপর ভিত্তি করে এই যে এরকম নর্মাল স্ট্রেসের জন্য, নর্মাল স্ট্রেস ভার্সেস শিয়ার স্ট্রেসের জন্য একটা মোর সার্কেল, এরকম দুইটা। তো এরকম তিনটা মোর সার্কেল আমরা ড্র করে ওই ডাইরেক্ট শিয়ার টেস্টের মতন গ্রাফটা টানি, ওইখান থেকে আমরা CR5 বের করি। তো এইটা হচ্ছে গিয়ে মোর অ্যাকুরেট। এই ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট আপনি যদি ক্লে সয়েলের জন্য করেন, অথবা স্যান্ডি সয়েলের জন্য করেন, অথবা C5 সয়েলের জন্য করেন, এটা সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয়। এইটা থেকে CR5 এর ভ্যালু বের করলে এটা বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। তিনটা রিডিং নেই, এজন্য তিনটা সার্কেল আঁকতেছি। হ্যাঁ, তিনবার রিডিং নিই, তিনবার স্যাম্পল, মানে তিনটা স্যাম্পল নিয়ে তারকে এরকম আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টটা যেরকম ভাবে করি ওইভাবে করে করি। খালি এইটা এমন ভাবে করি, একটা বক্সের ভিতরে বসাই, যেটা চারপাশ দিয়ে হচ্ছে পানি দিয়ে প্রেসার দিই। হ্যাঁ, এইটারও ভিডিও আমার কাছে আছে, তো ভিডিও দেখে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা এইটা করেন। আমার কাছে এই ভিডিও না, আচ্ছা ভিডিওটা এটা, আচ্ছা ট্রাইঅ্যাক্সিয়ালের ভিডিওটা নাই এখানে। ট্রাইঅ্যাক্সিয়ালের ভিডিওটা আপনারা একটু দেখে নিন যদি বুঝার থাকে যে কিভাবে। তো এই হচ্ছে কি আজকের টপিক, শিয়ার স্ট্রেন্থ পর্যন্ত। আপনি যদি কারো প্রশ্ন থাকে তাহলে 5 মিনিট সময় আছে, 9:46 বাজে, 9:50 পর্যন্ত আমি প্রশ্ন নিব। আর যদি প্রশ্ন না থাকে তাহলে বিদায়। ট্রাইঅ্যাক্সিয়াল কেন বলে? ভ্যালুটা কি তিনটা স্যাম্পল নিতে হয় এরকম কিছু? না, তিনটা স্যাম্পল না, ট্রাইঅ্যাক্সিয়াল বলে না। ট্রাইঅ্যাক্সিয়াল মানে কি 3 অ্যাক্সিস, এক্স ওয়াই, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এইদিকে প্রেসার দিলে ওয়াই অ্যাক্সিস। এটা যদি প্ল্যান থেকে দেখি, এই পাশে দিলে এই পাশে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এই জন্য 3 অ্যাক্সিসের যেহেতু প্রেসার, এই জন্য এটাকে ট্রাইঅ্যাক্সিয়াল বলে। বুঝা গেল? জি হ্যাঁ। একটা প্রশ্ন ছিল ক্লাসের বাইরে। আর কেউ কিছু? বলবো? হ্যাঁ বলেন। এই যে ফাউন্ডেশন যে ম্যাথটা করেছিলেন, ওইখানে ওই যে শুধু এম এর, ওই যেখানে এম এর ভ্যালুটা একটু যদি আবার একটু যদি বলতেন নাকি, ওই সময় আসলে একটু সমস্যা ছিল, খেয়াল করতে পারিনি। এম এর ভ্যালু হচ্ছে এই যে এখানে 6 মিটার, 6 ডিভাইডেড বাই আমাদের কি করি যে যেই লেয়ারটা তার মিড পয়েন্টে নেই। এটা যদি 6 মিটার হয় তাহলে এটা 3 মিটার, আর এটা হচ্ছে 6 মিটার, তাহলে 6/3। আর এন মানে হচ্ছে এই যে এখানে হচ্ছে 4 মিটার, 4/3। এটা হচ্ছে এম আর এন এর ভ্যালু। আচ্ছা, ওকে। তারপর ক্লাসের বাইরে কি কিছু বলতে চাচ্ছিলেন? কি বলতে চাচ্ছেন বলেন। বলতে চাচ্ছিলাম যে অনেক সময় হয় যে একটা ক্লাস মানে অনেকদিন পর গিয়ে মনে হলো যে এই ক্লাসটা একটু লাগবে, ভিডিওটা এরকম টাইপের, এরকম কি দেওয়া হবে আমাদের? আমরা তো ভিডিও তো রেখে দিচ্ছি, আমরা যেটা বললাম যে ভিডিওগুলো আমরা 15 দিন পর ডিলিট করে দিব। তো এই 15 দিনের মধ্যে এটাই করতে হবে। হ্যাঁ, 15 দিন পরে এটা আবার আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
যোগাযোগ করলে তখন আমরা দিব আর কি। তো এই ক্ষেত্রে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে সমস্যাটা হচ্ছে সবসময় তো আমরা ফ্রি থাকি না, তখন দেখা যায় যে আবার ঘুরতে হবে। এর থেকে ভালো হচ্ছে 15 দিনের মধ্যে লেকচার গুলা কমপ্লিট করে ফেলা। ভাই 15 দিন একটু কম হয়ে যায়, 1-1.5 মাস হলে ভালো হতো। না 1-1.5 মাস কেন দেই না, কারণ হচ্ছে গিয়ে